share screen for class. Okay, can you hear me? আসসালামু আলাইকুম। ঈদের বিরতির পরে রমজানের শেষে আমরা আবার অনলাইন জুম ক্লাসে ফিরে আসলাম। আপনাদের সবাইকে স্বাগত। আমরা একুট মায়োকার্ডিয়াল ইনফার্কশনের শেষ পর্যায়ে চিকিৎসায় ছিলাম। আমরা আজকে এটা এমআই এর উপরে চতুর্থ ক্লাস হবে এবং আজকে আমার ৫৮তম জন্মদিন। আপনাদের সবাইকে আমি আমার এই জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা এমআই চিকিৎসায় লাস্ট ক্লাসে আমরা আলাপ করেছিলাম যে আমরা যদি এমআই রোগী আমাদের কাছে আসে এবং 10 মিনিটের মধ্যে আমার তার একটা হিস্ট্রি নিতে হবে এবং ইসিজি করতে হবে এবং ইসিজি করার পরে আমার সিদ্ধান্ত আসবে যে সেটা এসটি সেগমেন্ট ইলেভেটেড এমআই না নন এসটি সেগমেন্ট ইলেভেটেড এমআই না আনস্টেবল অ্যানজাইনা। এই তিনটার উপরে রিস্ক স্ট্রাটিফিকেশনের উপরে আমাদের চিকিৎসা শুরু হবে। যদি এখান থেকে আমরা এসটি সেগমেন্ট ইলেভেটেড এমআই দেখি এবং রোগী যদি 2 ঘন্টার মধ্যে আমরা দেখি তার একটা প্রাইমারি পিসিআই ক্যাপাবল সেন্টার, মানে যে সেন্টারে রোগী আসলে সাথে সাথে এনজিওগ্রামের মাধ্যমে হার্টের রক্তনালীতে রিং পরায় দেওয়া সম্ভব, সেটাকে আমরা বলি প্রাইমারি পিসিআই বা প্রাইমারি পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন। সেটা যদি সম্ভব হয় তাহলে আমরা করব, এটা 120 মিনিটের মধ্যে। এখন এই কোভিড সংক্রমণের জন্য আরো 60 মিনিট একটা নতুন করে এক্সট্রা মানে দেওয়া হয়েছে, তার মানে 180 মিনিটের মধ্যে সম্ভব যদি হয়। তো যদি আমরা এ পাশের আমরা একটা হিসাবটা দেখি এবং একই সাথে এই রোগী যদি পিসিআই করা সম্ভব না হয়, মানে এনজিওগ্রামের সাথে যদি এনজিওপ্লাস্টি করা সম্ভব না হয়, তো সেই ক্ষেত্রে এই রোগীকে ইনজেকশন হিসাবে দেখতে পাচ্ছেন সেটা থ্রম্বোলাইটিক দেওয়া যাবে। একই সময় একই রোগীকে যদি ক্যাপাসিটি বা সুযোগ সুবিধা থাকে তাহলে রিং লাগানো উত্তম, আর যদি সুযোগ সুবিধা না থাকে রিং লাগানোর তাহলে তাকে এনজিওগ্রামের পরিবর্তে তাকে থ্রম্বোলাইটিক দেওয়া যায় এবং এটা 12 ঘন্টা পর্যন্ত এই দুইটা জিনিসই একত্রে দেওয়া যায়। দুইটা জিনিসই ক্লাস 1 ইন্ডিকেটেড, মানে এই ক্ষেত্রে চিকিৎসা করলে দুইটাই প্রায় সমান রেজাল্ট আসবে, কিন্তু যদি প্রাইমারি পিসিআই করা হয় তাহলে তার রেজাল্ট ভালো আসবে। কিন্তু তারপরে যদি হিসাবটা দেখেন যে 12 ঘন্টার পরে একটা জায়গায় সবুজ যদি জায়গাটা আছে, সেই ক্ষেত্রে হলো যদি এই ক্ষেত্রে 12 ঘন্টার পরেও রোগীর যদি চেস্ট পেইন, অনগোয়িং চেস্ট পেইন থাকে এবং হেমোডাইনামিক্যালি যদি পেশেন্ট কম্প্রোমাইজ থাকে তাহলে তার ক্ষেত্রে প্রাইমারি পিসিআই করা যাবে এবং 12 ঘন্টার পরে আপনি প্রাইমারি পিসিআই করতে পারবেন ওই সমস্ত রোগীদের যদি তারা অ্যাসিম্পটোমেটিক থাকে, তাহলে তাদের লাভ কম হবে। তাহলে 12 ঘন্টা পরে যাদের সিমটম আছে তাদের করলে লাভ বেশি হবে, তারপরে যাদের সিমটম নাই তাদের করলে লাভ নাই। কিন্তু 48 ঘন্টা পরে আপনি যে সমস্ত রোগী স্টেবল থাকবে, মানে বুকে ব্যথা অথবা শ্বাসকষ্ট বা পালস প্রেশার ঠিক থাকবে, সেই সমস্ত রোগীকে রুটিন যদি আপনি এনজিওগ্রাম বা এনজিওপ্লাস্টি করেন সেক্ষেত্রে কোনো লাভ হবে না, বরঞ্চ সেই ক্ষেত্রে ক্ষতি হবে, সেটা করতে নিষেধ করা হয়। তবে 48 ঘন্টার পরে রোগীর যদি বুকে ব্যথা থাকে তাহলে সেটা করা যাবে। এটা সংক্ষিপ্তভাবে গত ক্লাসের সারমর্ম আমরা এটা তুলে ধরছি। যদি খুব বড় ভাবে দেখি তাহলে এই পাশে ডান দিকে দেখেন সিমটম শুরু থেকে 12 ঘন্টা পর্যন্ত আপনি দুইটাই দিতে পারবেন, হয় রিং, এই পাশে দেখেন রক্তনালীর মধ্যে রিং লাগানো আছে এটা দেওয়া যাবে, অথবা আপনি এই পাশে ইনজেকশন দেওয়া আছে যেটা দিয়ে আপনি ইনজেকশন দিতে পারবেন। ইনজেকশন মানে থ্রম্বোলাইটিক, দুইটাই সবুজ, তার মানে দুইটাই দিলেই আপনার লাভ হবে। এখন 12 ঘন্টা পর্যন্ত আপনার এই সব জিনিস করা যাবে, তবে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যদি রিং লাগানো যায় তাহলে পিসিআই বেস্ট। এখন 12 ঘন্টার পরে
যদি রোগীর সিমটম থাকে এবং হেমোডাইনামিক ইনস্টেবিলিটি থাকে এবং অ্যারিথমিয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি 12 ঘন্টা থেকে 48 ঘন্টা, তার মানে আরো 36 ঘন্টা পর্যন্ত রোগীকে প্রাইমারি পিসিআই এর আওতায় আনতে পারবেন। দেখেন একটু জিনিসটা একটু খেয়াল করে রাখেন, এক্ষেত্রে টাইম ফ্রেমিং হইতেছে 12 ঘন্টার থেকে আরো 48 ঘন্টা পর্যন্ত আপনি মানে এটা এক্সটেন্ড করতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে যদি রোগীর কোনো সিমটম না থাকে তাহলে 12 ঘন্টা পরেও রোগীর রিং লাগানো যাবে, সেই ক্ষেত্রে রোগীর লাভ কিছুটা কম হবে, সবুজটায় লাভ বেশি হবে এবং হলুদটায় লাভ কম হবে। কিন্তু যদি কোনো রোগীর আপনি 48 ঘন্টা পরে এই লেভেলটা যদি দেখেন, 2 দিন পরে যদি কোনো রোগীর অ্যাসিম্পটোমেটিক থাকে, কোনো ধরনের সমস্যা নাই, সেই সমস্ত রোগীর স্টেবল রোগীর যদি রিং করেন সেক্ষেত্রে লাল, তার মানে নিষেধ করা হতেছে, এই ক্ষেত্রে এটা করবেন না। তো এইটাই মানে আমাদের আছে। আমরা আগের দিকে যে ক্ষেত্রে বলছি যে রিপারকুশন মানে যে কোনো ভাবেই আইদার থ্রোম্বোলাইটিক অথবা প্রাইমারি পিসিআই, repercussion therapy is indicated in all patients with symptoms of ischemia of less than 12-hour duration and persistent ST segment elevation. তার মানে যে সমস্ত রোগীর এসটি সেগমেন্ট ইলেভেশন থাকবে, পারসিস্টেন্ট বলতে 20 মিনিটসের উপরে যদি এসটি সেগমেন্ট ইলেভেশন থাকে এবং তার যদি চেস্ট পেইন থাকে এবং 12 ঘন্টার যদি কম সময় থাকে, তাহলে সেই সমস্ত রোগীটাই আপনার রিপারকুশনের আওতায় আসবে। এটা হলো প্রথম কথা। এখন কি রিপারকুশন করতে পারবো সেটা আমার পারিপার্শ্বিক অবস্থার উপরে এবং আমার সুযোগ সুবিধার উপরে নির্ভর করবে। দুইটাই আছে, হয় এনজিওপ্লাস্টি করা যাবে অথবা থ্রোম্বোলাইটিক দেওয়া যাবে। দ্বিতীয় কথাটাই বলা হয়েছে যে প্রাইমারি পিসিআই স্ট্র্যাটেজি ইজ রিকমেন্ডেড ওভার ফিব্রোনোলাইসিস উইথ দি ইন্ডিকেটেড টাইম ফ্রেম। তার মানে প্রাইমারি পিসিআই ইজ মোর favorable than fibrinolysis. If primary PCI cannot be performed timely after STMI diagnosis, fibrinolytic therapy is recommended within 12 hours of symptoms of onset in patient without contraindication. তার মানে যদি রোগীর ব্লিডিং ডিসঅর্ডার অথবা হেমোরেজিক স্ট্রোক এবং হাই ব্লাড প্রেশার, অ্যাওর্টিক ডিসেকশন যদি না থাকে, তাহলে এই সমস্ত রোগীকে আমরা থ্রোম্বোলাইটিক দিতে পারবো। হাই ব্লাড প্রেশার থাকলেও আইবি মানে ড্রাগ দেওয়ার পরে ব্লাড প্রেশার কমাই নিয়ে তাকে দিতে পারবো। যেরকম আমরা ইসের ক্ষেত্রে বলছিলাম যে হাইপারটেনসিভ এনকেফালোপ্যাথিতে অথবা হাইপারটেনসিভ এমার্জেন্সিতে বলছিলাম যে রোগীর যদি খুব বেশি ব্লাড প্রেশার থাকে সেই ক্ষেত্রে ব্লাড প্রেশার 185 থেকে 105 এর মধ্যে নামাইয়া 10 এর মধ্যে নামাই রেখে তার মানে টেনেক্টেপ্লেস অথবা আইবি থ্রোম্বোলাইটিক্স তার দেওয়া যাবে। এক্ষেত্রেও ব্লাড প্রেশার বেশি থাকলে সেরকম 180 বা 110 এর নিচে ব্লাড প্রেশার আসলেই আমরা দিতে পারবো। এবং এটা গেল তো এসটিএমআই এর ক্ষেত্রে। কিন্তু নন এসটিএমআই এর ক্ষেত্রে আমরা কখন মানে প্রাইমারি পিসিআই এর জন্য বলবো? সাধারণত নন এসটিএমআই যার এসটি সেগমেন্ট ইলেভেশন থাকবে না এবং তার যদি হেমোডাইনামিক, ক্লিনিক্যাল এবং ইলেকট্রোগ্রাফিক্যালি পেশেন্ট যদি আনস্টেবল না হয়, তাহলে তার মেডিকেল ম্যানেজমেন্ট ইজ দি অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট। আবার মানে জিনিসটা যদি রোগীর চেস্ট পেইন থাকে মানে ইনট্রাক্টেবল, যেটা নর্মাল ট্রিটমেন্টে রেসপন্স করতেছে না, রোগীর হেমোডাইনামিক্যালি কম্প্রোমাইজ, ব্লাড প্রেশার কম থাকতেছে এবং কোনোভাবেই ব্লাড প্রেশার আমি ঔষধপত্র দিয়ে তাকে রিমুভ করতে পারতেছি না, উঠাতে পারতেছি না, অথবা তার ফেইলিওর আছে, যে ফেইলিওর মেডিকেল ম্যানেজমেন্টে ফেল করতেছে, অথবা মনে করেন আপনার রোগীর ভিটিভিএ মানে অ্যারিথমিয়া আছে। তো এই সমস্ত ক্ষেত্রে যা মেডিকেল ম্যানেজমেন্টে ফেল করবে সেই সমস্ত আনস্টেবল নন এসটিএমআই পেশেন্টদেরকেও প্রাইমারি পিসিআই এর আওতায়, তার মানে হচ্ছে সেই সমস্ত রোগীর এনজিওগ্রাম করে পরবর্তী চিকিৎসা নির্ধারণ করতে হবে। এখানে আরো দুই একটা কথা লেখা আছে যে এসটি সেগমেন্ট পারসিস্টেন্টলি ইলেভেটেড এবং হাই ট্রোপোনিন, আসলে বেসিক্যালি যে ক্লিনিক্যাল পারপাসে শুধুমাত্র ট্রোপোনিন আই বেশির উপরে অথবা এসটি সেগমেন্ট ইলেভেশনের উপরে এটা করা হয় না। কিন্তু রোগীর যদি কখনো মেকানিক্যাল কমপ্লিকেশন, যদি মনে করেন পেরিকার্ডিয়াল টেম্পোনেন্ট, মায়োকার্ডিয়াল মানে রাপচার যদি হয়ে যায় অথবা কর্ডা টেন্টোনি রাপচার হয়ে যদি একুট হার্ট ফেলিউর সাডেনলি ডেভেলপ করে, তাহলে সেই ক্ষেত্রে
সেই ক্ষেত্রে আপনার আবার মানে এমার্জেন্সি এনজিওগ্রাম করে নিতে হবে। এই জায়গাটায় আমাদের আসলে ডিসিশন দিতে হয়। এই জায়গাটায় ডিসিশনটা হলো খুব ক্রুশিয়াল রোগীর ক্ষেত্রে আসে, কারণ রোগী এমআই রোগীর আপনারা জানেন যে খুব সাসেপ্টেবল থাকে। 5 থেকে 10% রোগী অ্যারিথমিয়া হয়ে সাথে সাথে মরে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে যে সমস্ত রোগীর হেমোডাইনামিকে কম্প্রোমাইজ থাকে সেই সমস্ত রোগীর আলটিমেটলি প্রগনোসিস ভালো থাকে না। কিন্তু এমআই এর একটা রোগী তার যদি চেস্ট পেইন মানে না থাকে উইথ মেডিকেল ম্যানেজমেন্ট, পেশেন্ট হেমোডাইনামিক্যালি ক্লিনিক্যালি মানে স্টেবল থাকে, সেই সমস্ত পেশেন্টকে দ্বিতীয় দিনই সিসু থেকে পোর্ট সিসুতে ট্রান্সফার করা সম্ভব এবং সেই ক্ষেত্রে এবং তার পরবর্তী চিকিৎসা 3 থেকে 5 দিনের মধ্যে তাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করাও সম্ভব, যদি আমরা তার মানে ফার্দার মানে ফলো আপের ব্যবস্থা আমরা নিতে পারি। তো এই দুইটা জায়গায় মানে নন এসটিএমআই হলেই কিন্তু আপনি সাথে সাথে তাকে এনজিওগ্রামের জন্য বলবেন না, যদি না তার হেমোডাইনামিক্যালি আনকম্প্রোমাইজ না থাকে। এবং এনজিওগ্রাম যেটা আমরা বলছি যে আর্লি এনজিওগ্রাম উইদিন 24 hours is recommended if symptoms are completely relieved and ST segment elevation completely normalized, spontaneous or after nitroglycerin admission, provided there is no recurrence of symptoms of ST segment elevation. সেক্ষেত্রে আমরা আর্লি এনজিওগ্রাম 24 hours এর ভিতরে করার রিকমেন্ডেশন আছে, কারণ এই ক্ষেত্রে আমরা যে করোনারি আর্টারিতে যে অ্যাথেরোথ্রম্বোসিসটা ডেভেলপ করে, এই অ্যাথেরোথ্রম্বোসিস যদি এসটি এলিভেটেড এমআই হয় তাহলে ওক্লুসিভ থ্রম্বাস হয়। ওক্লুসিভ থ্রম্বাস হওয়ার পরে যে আমরা যদি থ্রম্বোলাইটিক তাকে দেই তাহলে থ্রম্বোলাইটিক্স দিয়ে তার কিছুটা থ্রম্বাস ডিসলস্ট হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই থ্রম্বাসটা ডিসলস্ট হয় না, রেসিডুয়াল কিছু অবস্ট্রাকশন থেকেই যায়। সেই রেসিডুয়াল অবস্ট্রাকশনের উপরে যদি সুপারএডেড মানে আর মানে স্পাজম অথবা আবার যদি ইনফ্লামেশন এবং ইনফেকশন ইনফ্লামেশন যদি আবার এর উপরে জোর হয় তাহলে রোগীর চেস্ট পেইন ডেভেলপ করতে পারে। সেই ক্ষেত্রে যখন চেস্ট পেইন ডেভেলপ করে সেই চেস্ট পেইন গুলো রিলিভ করার জন্য, এবং আপনারা জানেন যে মানে মিনিট মিনস মাসেল, এবং যে এমআইটা ডেভেলপ করে এন্ডোকার্ডিয়াম থেকে মায়োকার্ডিয়াম টু মানে পেরিকার্ডিয়াম পর্যন্ত এক্সটেনশন, এই এক্সটেনশনটা প্রিভেন্ট করার জন্য আমাদের এই ক্ষেত্রে যদি আমরা 24 ঘন্টার মধ্যে আমরা তার এই করোনারি আর্টারিটা খুলে দিতে পারি তাহলে তার আলটিমেটলি তার মানে মাসেল ড্যামেজটা কমানো যায়। এই জন্য 24 ঘন্টা পর্যন্ত মানে এনজিওগ্রামের মাধ্যমে যে ব্লক রক্তনালী আছে খুলে দিলে এটা লাভ আসে। In patient with time from the symptoms more than 12 hours, a primary PCI strategy is indicated in the presence of ongoing symptoms suggestive of ischemia, hemodynamic instability এবং লাইফ থ্রেটেনিং অ্যারিথমিয়া। আমরা বলছি যে 12 ঘন্টার পরও আমরা রোগীকে প্রাইমারি পিসিআই এর আওতায় নিতে পারবো যদি রোগী হেমোডাইনামিক আনস্টেবল থাকে, এবং একটা রুটিন পিসিআই স্ট্র্যাটেজি শুড বি কনসিডার্ড ইন পেশেন্ট presenting late, that is 12 to 24 hours after symptoms onset. এই ক্ষেত্রে আমরা যদি পেশেন্ট সিম্পটোমেটিক থাকে মানে অ্যাসিম্পটোমেটিক থাকে সেক্ষেত্রে 48 ঘন্টা পর্যন্ত করতে পারবো, কিন্তু দেখেন এখানে মার্কিংটা সবুজ থেকে হলুদ হয়ে গেছে, তার মানে এক্ষেত্রে লাভ কম হবে। কিন্তু তারপরে যে কথাটা বলবো, যদি আমরা অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট রুটিন পিসিআই অফ ওকুলেটেড IRA মানে ইনফ্রাক্ট রিলেটেড আর্টারি more than 48 hours after the onset of STMI is not indicated. তার মানে যদি এমআই 48 ঘন্টার পরে রোগী অ্যাসিম্পটোমেটিক থাকে সেই রোগীর পিসিআই বা রিং এনজিওপ্লাস্টি করা যাবে না বা এটা করার জন্য কোনো রিকমেন্ডেশন নাই। কাজে সমস্ত রুটিন রোগীর স্টেবল রোগীর 48 ঘন্টার পরে কোনো ধরনের রিকমেন্ডেশন নাই এনজিওগ্রাম বা এনজিওপ্লাস্টি করার। আমাদের একটা ভুল ধারণা আছে যে হার্ট অ্যাটাক হইলেই সব রোগীর আসলে এনজিওগ্রাম এনজিওপ্লাস্টি করতে হয়, আসলে মানে সেরকম না। রোগীর পারিপার্শ্বিক অবস্থার উপরে এবং ক্লিনিক্যাল স্ট্যাটাস যাচাই করার উপরে তার পরবর্তী চিকিৎসাটা নির্ধারণ করতে হয়। এবং একটু ডিফিকাল্ট, এবং সেই জন্য আমরা এতটা আর বলবো না টেকনিক এসের কথা। আমরা শুধু বলবো যে আমরা যদি রোগীর এমআই থাকে এসটি সেগমেন্ট ইলেভেটেড
এবং তার যদি চেস্ট পেইন থাকে 12 ঘন্টার মধ্যে আসতে পারে এবং ইলেভেশন থাকে, তাহলে সেক্ষেত্রে সুযোগ থাকলে আমরা পিসিআই করব, সুযোগ না থাকলে আমরা থ্রোম্বোলাইটিক দিয়ে দেব, এতে যেন আমরা কখনো ভুল না করি। এবং এরপরে আমরা যাচাই করব যে তার যে থ্রোম্বোলাইটিক আমরা যেটা দিলাম সেটা তার মানে ইফেক্টিভ কিনা। ইফেক্টিভ বোঝার জন্য আমরা রোগীর চেস্ট পেইন রিলিফ হয়ে যাবে এবং রোগীর যে এসটি সেগমেন্ট ইলেভেশন থাকবে সেটা কমে যাবে এবং মাঝে মাঝে তার ইডিওভেন্ট্রিকুলার রিদম বা অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে। এই তিনটা যদি ডেভেলপ করে তাহলে 24 ঘন্টার মধ্যে রোগীকে আমরা বলবো যে আপনি সাবসিকুয়েন্ট ট্রিটমেন্ট 24 ঘন্টার মধ্যে করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার মাসেল ড্যামেজটা প্রিভেন্ট হবে। 3 ঘন্টার থেকে 24 ঘন্টার মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব করে নিতে পারে। কিন্তু কোন রোগীর যদি আমরা থ্রোম্বোলাইটিক দিলাম সেই ক্ষেত্রে রোগীটা ফেল করলো, তার মানে রোগীর চেস্ট পেইন কমলো না, এসটি সেগমেন্ট রেজুলেশন কমলো না এবং রোগীর হেমোডাইনামিক ইনস্টেবিলিটি হতে তো কথাই নেই। কিন্তু এই দুইটা যদি না কমে, তারপর রোগী স্টেবল থাকলেও বিপি পালস ভালো থাকা সত্ত্বেও যদি থ্রোম্বোলাইটিক কাজ না করে, কারণ আমরা জানি যে আমরা যে ট্র্যাডিশনাল থ্রোম্বোলাইটিক দেই যেটা হলো স্ট্রেপ্টোকাইনেস, সেটার হলো এফিকেসি হলো 40 to 50%। তার মানে হচ্ছে মাত্র অর্ধেক রোগী, 2 জনের ভিতরে একজন রোগীর কমপ্লিট মানে রিপারকুশন হবে আর একজন আর হবে না। কিন্তু যদি আমরা টেনেক্টিপ্লেজ দিতে পারি, যেটা এখন আইবি থ্রোম্বোলাইটিক্স বোলাস দেওয়ার কথা আছে, এটা যদি আমরা দিতে পারি সেই ক্ষেত্রে টেনেক্টিপ্লেজ দিলে প্রায় 90% উপরে যদি টাইমলি দিতে পারি তার মানে রেজাল্ট আসে এবং এর রেজাল্ট প্রায় কম্পারেবল প্রাইমারি পিসিআই এর মতো। যদি প্রাইমারি পিসিআই মানে করা না যায় তাহলে যদি পারেন, যদি দাম একটু বেশি 50-60 হাজার টাকার কাছাকাছি, এই টেনেক্টিপ্লেজটা দেওয়ার জন্য, এবং বাংলাদেশে এটা পাওয়া যায় এবং এটা বাইরের কোম্পানিগুলো নিয়ে আসছে। আর যদি এটা না হয় তাহলে আমরা ফিব্রিনোলাইটিক থেরাপি দিয়ে দেব, যেটা স্ট্রেপ্টোকাইনেস, যেটা মানে ফিব্রিন স্পেসিফিক এজেন্ট, দ্যাট ইজ টেনেক্টিপ্লেজ, এটাই এখন রিকমেন্ডেড। এবং এটার সাথে সাথে টেনেক্টিপ্লেজ যদি আমরা দিয়ে দিই, তার সাথে সাথে অ্যাসপিরিন এবং ক্লোপিডোগ্রেল দিতে হবে। আমরা যদি থ্রোম্বোলাইটিক ইউজ করি, এই জিনিসটা আমরা মানে মাঝে মাঝে ভুল করে ফেলি, যদি আমরা থ্রোম্বোলাইটিক দেই তাহলে সেক্ষেত্রে ড্রাগ অফ চয়েস হবে আমাদের ডুয়েল অ্যান্টিপ্লেটলেটের ভিতরে অ্যাসপিরিন মাস্ট এবং এর সাথে ক্লোপিডোগ্রেল, কারণ ক্লোপিডোগ্রেল ইজ দি ড্রাগ অফ চয়েস ইন ডুয়েল অ্যান্টিপ্লেটলেট থেরাপি ইফ it is treated with thrombolytics। যদি থ্রোম্বোলাইটিক্স ছাড়া যদি প্রাইমারি পিসিআই হয় তাহলে সেক্ষেত্রে টিকাগ্রেল অথবা প্রাসিগ্রেল এটা সুপিরিয়র দেন ক্লোপিডোগ্রেল, এটা পোটেন্ট তার চেয়ে। তাহলে যদি আমরা পোটেন্ট ড্রাগ যদি থ্রোম্বোলাইটিকে পরে দিই আমাদের কি অসুবিধা আছে? কারণ পোটেন্ট ড্রাগ থ্রোম্বোলাইটিক দেওয়ার পরে তার ইফিকেসি এখন পর্যন্ত মাল্টিপল কন্ট্রোল র্যান্ডমাইজড ট্রায়ালে প্রমাণিত হয় নাই। যেহেতু মানে একটা পোটেন্ট ড্রাগ একটা মানে লেস পোটেন্ট ড্রাগের এগেইনস্টে তার এফিকেসি প্রমাণ করতে পারে নাই থ্রোম্বোলাইটিকের পরে, অতএব লেস পোটেন্ট ড্রাগ দেওয়াই মানে উত্তম এবং এটার এফিকেসি এটা প্রমাণিত। এবং পিসিআই আমরা করি বা না করি, মানে রিং লাগাই বা না লাগাই, থ্রোম্বোলাইটিক্স দেই বা না দেই, মায়োকার্ডিয়াল ইনফাকশন যদি হয়ে যায় তারপরে আমরা রোগীকে 1 বছর পর্যন্ত অ্যাসপিরিন, আর যদি প্রাইমারি পিসিআই করে থাকি তাহলে সেক্ষেত্রে টিকাগ্রেল অথবা প্রাসিগ্রেল দেব, যদি না রোগীর কন্ট্রাইন্ডিকেশন থাকে। তার মানে যদি অ্যাক্টিভ ব্লিডিং এর কোনো সম্ভাবনা থাকে অথবা স্ট্রোক যদি না হয় তাহলে সেই সমস্ত রোগীকে 1 বছর পর্যন্ত কন্টিনিউ করবেন। 1 বছরের পরে আপনি তার হেমোডাইনামিক স্ট্যাটাস দেখার পরে যদি মনে করেন সেক্ষেত্রে ভালো আছে, রোগীর সিমটম নাই, তাহলে আপনি ডুয়েল অ্যান্টিপ্লেটলেট থেকে সিঙ্গেল অ্যান্টিপ্লেটে মানে অ্যাসপিরিন লাইফ লং কন্টিনিউ করতে পারবেন। কিন্তু আমরা দেখি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে আমাদের যে ডুয়েল অ্যান্টিপ্লেটলেট একবার শুরু করা হয় সেটা লাইফ লং চলতে থাকে আর বন্ধই করা হয় না। আপনি জানেন যত বয়স বাড়তে থাকে তত কিন্তু ব্লিডিং রিস্ক বা স্ট্রোকের রিস্ক বাড়তে থাকে। সেই সমস্ত স্ট্রোকের রিস্ক যখন বাড়তে থাকে সেই ক্ষেত্রে ডুয়েল অ্যান্টিপ্লেটলেটের মানে বোঝা না চাপানোই উচিত যদি না প্রয়োজন হয়। তার সর্বোচ্চ 3 বছর বা 30 মাস পর্যন্ত ডুয়েল অ্যান্টিপ্লেটলেট আপনি বিবেচনায় আনতে পারেন। এখন অ্যান্টিকোয়াগুলেশন কোথেরাপি, আমরা অ্যান্টিপ্লেটলেটের কথা বললাম, এখন অ্যান্টিকোয়াগুলেশনের কথা বলতেছি। অ্যান্টিকোয়াগুলেশন মানে হচ্ছে আমরা যে হেপারিন দেই সেটা, দুইটা হেপারিনে আমরা ইউজ করতে পারবো, একটা লো মলিকুলার ওয়েট হেপারিন এবং আনফ্র্যাকশনেটেড হেপারিন। কিন্তু মানে আনফ্র্যাকশনেটেড হেপারিনের চেয়ে লো মলিকুলার ওয়েট হেপারিন হলো প্রেফার্ড। এখানে দেখেন একটা জায়গায় লেখা আছে এনক্সাপারিন আইবি
followed by subcutaneous dose preferred over unfractionated heparin. কিন্তু আনফ্র্যাকশনেটেড হেপারিনও প্রেফার্ড করতে পারেন যদি তার কিডনি প্রবলেম থাকে। আমরা প্রথম দিকে বলছিলাম যে তার যদি ক্রিটিনিন বেশি থাকে এবং 2.5 এর উপরে থাকে তাহলে আমরা আইবি মানে আনফ্র্যাকশনেটেড হেপারিন দিতে পারি, অথবা অ্যানাক্সাপাইরিন দেওয়া যাবে ডেইলি একবার ডোজের উপরে। এবং অ্যান্টিকোয়াগুলেশনটা কতদিন পর্যন্ত চলবে সেটার একটা ডিউরেশন আছে, সর্বোচ্চ 8 দিন, অথবা হসপিটাল স্টে যে কতদিন করে তত করে, অথবা ফার্দার যদি সাবসিকুয়েন্টলি পিসিআই না করা হয় ততদিন পর্যন্ত অ্যান্টিকোয়াগুলেশনটা চলতে পারে। এবং অ্যান্টিকোয়াগুলেশন দেওয়ার সময় আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কখন আমি অ্যান্টিকোয়াগুলেশন দেব না। আমি যদিও বলে দিছি, আপনার যদি ব্লিডিং যে কোনো ধরনের একটি ব্লিডিং থাকে এক্সেপ্ট মেনস্ট্রুয়াল ব্লিডিং একটা মানে ফিজিওলজিক্যাল কন্ডিশন, এটা এই ব্লিডিং এর মধ্যে মানে গোনায় ধরা পড়বে না। যে কোনো একটি ব্লিডিং যদি থাকে আমরা ফিব্রিলাইটিক থেরাপি দিতে পারবো না। আর যদি হেমোরেজিক স্ট্রোক থাকে যে কোনো সময় সেটার জন্য দেওয়া যাবে না। আরেকটা হলো যদি মানে স্ট্রোক থাকে ইসকেমিক, সেক্ষেত্রে হলো আগে 303 বলতো মানে 3 ঘন্টার আগে দেওয়া যাবে এবং 3 মাসের পরে দেওয়া যাবে। এখন 3 ঘন্টার থেকে 4.5 ঘন্টা আছে, যে 4.5 ঘন্টার মধ্যে আসলে আপনি থ্রম্বোলাইটিক দিতে পারবেন, কিন্তু 4.5 ঘন্টার পরে আপনি আবার দিতে পারবেন না, আবার 3 মাসের পরে আবার দিতে পারবেন। তাহলে প্রথম 4.5 ঘন্টায় থ্রম্বোলাইটিক দেওয়া যাবে, আবার 3 মাস পরে দেওয়া যাবে। 4.5 ঘন্টার পরে আসলে থ্রম্বোলাইটিক কাজ করবে না, যেমন আমরা 12 ঘন্টার পরে বলি থ্রম্বোলাইটিক দিয়ে কোনো লাভ নেই। 24 মানে এই ক্ষেত্রে মানে প্লটটা ফিক্সড হয়ে যায়, সেই জন্য রাফ আসে না। অতএব স্ট্রোকের ক্ষেত্রে এরকম একটা, আর যে কোনো ধরনের যদি বিনাইন অথবা মেলিগনেন্ট ইন্ট্রাক্রেনিয়াল লিশন থাকে সেক্ষেত্রেও দেওয়া যাবে না। আর আপনি যদি জানেন যে আর্টারিও ভেনাস ম্যালফরমেশন আছে সেক্ষেত্রে না। এবং যে কোনো ধরনের ট্রমা, সার্জারি, হেড ইনজুরি 1 মাসের মধ্যে এরকম থাকলে দিতে পারবেন না। এই জিনিসগুলো একটু এক্সক্লুড করে নিতে হবে দেওয়ার সময়। প্রেগনেন্সি রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন আর ব্লাড প্রেশার যে 110 এর উপরে থাকলে ডায়াস্টোলিক রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, সেক্ষেত্রে আমরা নিয়ে আসবো মানে ব্লাড প্রেশার কমাই নিয়ে আসলে আমাদের এটা চলবে। এখন আমরা 5 নম্বর শিডিউলে আছি যে আমরা তাহলে রুটিন মেডিকেল থেরাপি কি কি দেব। ডিএপিটি মানে ডুয়েল অ্যান্টিপ্লেটলেট থেরাপি, আমি আগে বলছি একটা অ্যাসপিরিন পাবে, অ্যাসপিরিনের পরে যদি থ্রম্বোলাইটিক দেই তাহলে পাবে ক্লপিডোগ্রেল, আর যদি থ্রম্বোলাইটিক না দেই তাহলে সেক্ষেত্রে টিকাগ্রেল অথবা প্রাসিগ্রেল পাবে, এবং এটা 1 বছর পাবে। আমি আগের বারে বলছি এই জন্য আমি এটা রিপিট করি না। বিটা ব্লকার আমাদের মানে বিটা ব্লকার রুটিনলি সমস্ত রোগীর পাবে, এবং যে সমস্ত রোগীর হার্ট ফেইলিওর আছে অথবা এলভি ইজেকশন ফ্র্যাকশন 40 এর নিচে আছে সে সমস্ত রোগীগুলা বেশি লাভ পাবে। সমস্ত রোগীকে লিপিড লোয়ারিং ড্রাগ দিতে হবে, মানে তার লিপিড লেভেল যাই থাকুক না কেন সেখান থেকে লিপিড লোয়ারিং ড্রাগ দিতে হবে। এবং যদি পারেন রোগী আসার সাথে সাথে আপনি একটা মানে লিপিড প্রোফাইল করে নেবেন। লিপিড প্রোফাইল করে নেবেন এই জন্য যে পরিমাণ লিপিড আছে তার অ্যাটলিস্ট 50% লিপিড আমাদের কমাই নিয়ে আসতে হবে। নেক্সট হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এক্ষেত্রে একটু কন্ট্রোভার্সি আছে ডেভিসন সাথে এবং হার্স্টের মানে অন্য বইয়ের সাথে। এই জায়গাটা একটু কন্ট্রোভার্সি যে একুট স্টেজে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইন্ডিকেটেড না, বা এর দিলে খুব লাভ হয় না, কিন্তু যে ক্ষেত্রে বিটা ব্লকার কন্ট্রাইন্ডিকেটেড সেক্ষেত্রে মানে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এটা দিতে পারবেন। এসি ইনহিবিটর এবং এআরবি এইটার ক্ষেত্রে মানে এখন আপনারা কোভিড এর ক্ষেত্রে আপনারা অনেকে শুনছেন যে এসি ইনহিবিটর এআরবি ইউজ করলে কোভিড এর ভিতরে প্রেসার বাড়তে পারে এবং লাংসে মানে করোনা সংক্রমণ বাড়তে পারে। আসলে এটা ভুল, এটা দিয়ে নাই। যে রোগী মানে এসি ইনহিবিটর এআরবি আগে পাচ্ছিল সে রোগী এসি ইনহিবিটর এআরবি পাইতে পারবে। এসি ইনহিবিটর স্টার্ট করবেন মানে ইউজুয়ালি খুব লো ডোজে, এবং ক্যাপটোপ্রিল ইজ দি ড্রাগ অফ চয়েস ইনিশিয়ালি, কারণ ক্যাপটোপ্রিলের শর্ট মানে হাফ লাইফ আছে এবং এটা ফার্স্ট ডোজ হাইপোটেনশন করে, এবং ইমিডিয়েটলি মানে যদি ড্রাগটা দেন কিছুক্ষণ পরে আপনি হাইপোটেনশন উইথড্র করতে পারবেন, এবং ডিসচার্জের সময় আপনি লং অ্যাক্টিং এসি ইনহিবিটর দিয়ে দেবেন।
এমআইতে এসি ইনহিবিটর ফার্স্ট যে কোনো আপনি এসি ইনহিবিটর ইউজ করতে পারবেন, কিন্তু এসি ইনহিবিটর যদি ইনটলারেন্ট হয় সেক্ষেত্রে ইআরবি ইউজ করা যাবে। কিন্তু ইআরবি ইউজ করার ক্ষেত্রে এমআইতে যদি ইআরবি মানে হার্ট ফেইলিওর থাকে মানে এমআই পরে, তাহলে মানে ভালসারটান ইজ দি ড্রাগ অফ চয়েস, কোন ধরনের অন্য মানে এআরবিতে এখানে প্রমাণিত না। এবং এসি ইনহিবিটর এবং এআরবি আপনি রুটিনলি সমস্ত এমআই রোগীকে দিলে লাভ হবে, কিন্তু সবচেয়ে লাভ হবে সেই সমস্ত রোগীর যার এলবি ফাংশন 40 এর নিচে এবং যার এলবি ডিসফাংশন আছে যেটা 40 এর নিচে আছে, হাইপারটেনশন আছে এবং হার্ট ফেইলিওর আছে, অ্যান্টেরিয়র এমআই আছে, ডায়াবেটিস আছে। এই সাবসেট গুলোর যদি আমরা মানে এসি ইনহিবিটর বা এআরবি দেই তাহলে সেক্ষেত্রে বেশি লাভ হবে। দেখেন আমি একটু কথাটা দুই ভাবেই বলছি, যে লাভ হবে এবং বেশি লাভ হবে। সমস্ত রোগীর লাভ হবে যদি তার এলবি ডিসফাংশন নাও থাকে, তার যদি হাইপারটেনশন, ডায়াবেটিস, অ্যান্টেরিয়র এমআই নাও থাকে, তাহলে এসি ইনহিবিটর দিলে লাভ হবে। কিন্তু সবচেয়ে লাভ হবে যার যদি এলবি ডিসফাংশন থাকে, এলবি ইজেকশন ফাংশন 40 এর নিচে থাকে। এখন আসি অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট। আপনারা অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট আমরা মানে স্পাইরোনোল্যাকটোনের নাম শুনছেন এবং ইপ্লিডোনের, এই দুইটা ড্রাগ আমরা ইউজ করতে পারি এমআই এর ক্ষেত্রে। এবং ইপ্লিডোন খুব মানে বহুল মানে ড্রাগ, এটা সাধারণত হার্ট ফেইল যদি রোগী করে এবং রোগীর যদি কখন আপনি দিবেন, আপনি সমস্ত স্ট্যান্ডার্ড মেডিকেশন ইউজ করছেন, ডায়ুরেটিক্স, এসি ইনহিবিটর, এআরবি, বিটা ব্লকার, সবকিছু আপনি ইউজ করার পরও পেশেন্ট স্টিল সিমটোম্যাটিক, সেই ক্ষেত্রে আপনি অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট আপনি ইউজ করবেন। এক। দুই, আপনি এমআই রোগীর এলবি ইজেকশন ফাংশন দেখছেন 40 এর নিচে, সেক্ষেত্রে তার সিমটম থাকুক বা না থাকুক, সেই ক্ষেত্রে অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট ইউজ করবেন। আমরা এইটা ইউজটা একটু পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট যারা আছেন তারা একটু মনে রাখবেন যে এই ইন্ডিকেশনটা, অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্টের ইন্ডিকেশনটা। আমি এই ডিটেলস এগুলো আপনাকে ওইখানে বলে দিছি, সেই জন্য আর আমি এখানটায় আপনার রিডিং আমি আর পড়তে গেলাম না। যেন ক্লোপিডোগ্রেল ইজ রিকমেন্ডেড at least 1 month and up to 12 months in patient treated with fibrinolysis without subsequent PCI. আমাদের অনেক রোগী খুব গরিব থাকে, আমরা ডুয়েল অ্যান্টিপ্লেটিলেট যখন দেই রোগী খাইতে পারে না, কিছুদিন পরে ঔষধ বন্ধ করে দেয়, তখন আপনি রোগীকে বলতে পারেন যে তুমি অ্যাটলিস্ট কষ্ট করে হলো তুমি এটা 1 মাস তুমি খাও, 1 মাস খাওয়ার পর তুমি যদি বন্ধ করে দাও তাও মোটামুটি চলবে, কিন্তু 1 বছর খাইতে পারলে সবচেয়ে ভালো। এবং ডুয়েল অ্যান্টিপ্লেটিলেটের আগে আমরা বলছি যে এটা অ্যাসপিরিনের সাথে আইদার প্রাসুগ্রেল এবং টিকাগ্রেল থাকবে। যদি প্রাসুগ্রেল টিকাগ্রেল না পাওয়া যায় অথবা যদি কন্ট্রাইন্ডিকেটেড হয়, সেই ক্ষেত্রে আপনি ক্লোপিডোগ্রেল তাকে ইউজ করতে পারবেন। এবং আবারও বলতেছি, ক্লোপিডোগ্রেল ইজ দি drug of choice in case of co-adjuvant therapy after fibrinolysis. এবং পিপিআই এর একটা কম্বিনেশন ডুয়েল অ্যান্টিপ্লেটলেট দিলে সেই ক্ষেত্রে আপনি দিতে পারবেন। এবং অনেক ক্ষেত্রে আমরা যদি অ্যাসপিরিন দিয়ে চিকিৎসা শুরু করি এবং ক্লোপিডোগ্রেল এবং এই রোগীর যদি সাবসিকুয়েন্ট আমরা রিং লাগাই, তাহলে সেই ক্ষেত্রে ক্লোপিডোগ্রেল থেকে তাকে আপগ্রেড করা যাবে প্রাসুগ্রেল অথবা টিকাগ্রেলে। বিটা ব্লকার আমরা বলছি সমস্ত রোগীকে বিটা ব্লকার আপনারা দিতে পারবেন। বিটা ব্লকার may be given at the time of presentation, মানে IV beta blocker followed by oral blood pressure blocker should be considered in hemodynamically stable patient undergoing primary PCI. এই ক্ষেত্রে মানে যদি সাইন প্রোটোকল আমরা ইউজ করি, সাইন প্রোটোকলে আছে IV বিটা ব্লকার আছে, যে সমস্ত রোগীকে অ্যারিথমিয়া ছিল, হার্ট রেট 140/20 এর উপরে ছিল, সেই সমস্ত রোগীকে আইকে বিটা ব্লকার দেওয়ার পরে হার্ট রেট কমানোর পরে ওরাল বিটা ব্লকার দেওয়া হয়েছে। এবং হেমোডাইনামিক্যালি স্টেবল পেশেন্ট ওরাল বিটা ব্লকার শুড বি ইনিশিয়েটেড উইদিন 24 আওয়ার্স। মানে যত তাড়াতাড়ি সম্ভব যদি বিটা ব্লকার স্টেবল করা মানে শুরু করা যায় তত ভালো, কারণ রোগীটা আসার সাথে সাথে আসলে একটু আনস্টেবল থাকে, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তার ব্লাড প্রেশার কম থাকতে পারে এবং অনেক ক্ষেত্রে ব্লাড প্রেশার বেশি থাকতে পারে। বেশি থাকলে আপনি বিটা ব্লকার মানে হ্যাপিলি শুরু করতে পারেন, কিন্তু ব্লাড প্রেশার কম থাকলে সেই ক্ষেত্রে একটু স্টেবল হওয়ার পরে আপনি শুরু করেন 24 ঘন্টার মধ্যে।
এবং কতদিন পর্যন্ত বিটা ব্লকার চলবে এ ব্যাপারে কোনো সঠিক কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত কোনো র্যান্ডমাইজ ট্রায়াল দিতে পারে নাই, সেই জন্য এটাকে বলা হয় যে সেটা কন্টিনিউ করা উচিত লাইফ লং পর্যন্ত, এবং অ্যাটলিস্ট 3 ইয়ার্স পর্যন্ত দেওয়ার জন্য রিকমেন্ডেশন আছে, সাবসিকুয়েন্ট ইন্টারভ্যালের জন্য না আসা পর্যন্ত। আমি লিপিড লোয়ারিং এর কথা আগে বলছি আপনাদেরকে যে লিপিড লোয়ারিং ট্রিটমেন্ট শুরু করতে হবে তার লিপিড লেভেল যেটাই থাকুক না কেন, কারণ আর যদি হার্ট অ্যাটাক হয় তার এলডিএল কোলেস্টেরল অবশ্যই 70 এর নিচে নামাইয়ে রাখতে হবে, এবং কোনো কোনো ক্ষেত্রে 55 পর্যন্ত নামাইয়ে নিয়ে আসতে হতে পারে, কারণ এত লো লেভেল পর্যন্ত কোলেস্টেরল নামাইয়ে নিয়ে আসতে হবে। সেই জন্য মানে দি ট্রিটমেন্ট গোল অফ এলডিএল-সি concentration less than 70 milligram per DL, or at least 50% reduction of the LDL-C if baseline cholesterol is more than 75 to 137 milligram per DL. যাই লেভেল থাকুক না কেন 70 এর উপরে থাকলে তার লিপিড লেয়ার কমাই নিয়ে আসতে হবে। All patients should receive the therapy with HMG-CoA reductase inhibitor statin after acute coronary syndrome, মানে নন এসটিএমআই, এসটিএমআই মানে আনস্টেবল এনজাইনা, ইররেসপেক্ট অফ দি সিরাম কোলেস্টেরল কনসেন্ট্রেশন যাই থাকুক না কেন আমরা শুরু করতে হবে। দি ইন্টেন্সিটি অফ দি স্ট্যাটিন থেরাপি শুড বি ইনক্রিজড ইন দোজ হু আর লো টু মডারেট ইন্টেন্সিটি এট দি টাইম অফ প্রেজেন্টেশন। আপনি দেখেন একটা রোগী 5 বা 10 মিলিগ্রামের স্ট্যাটিন খাচ্ছিল, তার হার্ট অ্যাটাক হয়ে গেছে, সেক্ষেত্রে অ্যাটলিস্ট 40 মিলিগ্রাম তার স্ট্যাটিন দিতে হয়। বাইরের দেশে 80 মিলিগ্রাম স্ট্যাটিন দিয়ে দেয়। যত হাই ডোজে স্ট্যাটিন দিতে পারবেন তত রোগীর মানে কম হবে, কারণ স্ট্যাটিন এটা আন্ডার গ্রাজুয়েটদের জন্য না, পোস্ট গ্রাজুয়েটদের জন্য। যে স্ট্যাটিন কিভাবে কাজ করে, স্ট্যাটিন তো কোলেস্টেরল লেভেল কমায়, কোলেস্টেরল লেভেল কমানো ছাড়াও তার কিছু আরো মানে ইফেক্ট আছে, সুদিং এফেক্ট আছে, আমরা এটাকে বলি হলো প্লিওট্রপিক ইফেক্ট আছে। সে হলো উইক অ্যান্টিপ্লেটলেট হিসাবে কাজ করে, সে এন্ডোথেলিয়াল ডিসফাংশন ইমপ্রুভ করে, এবং সে অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে কাজ করে, এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। এই যে অ্যাডেড যে বেনিফিট, যে এন্ডোথেলিয়াল ডিসফাংশন ইমপ্রুভ করা, উইক অ্যান্টিপ্লেটলেট হিসেবে কাজ করা, এবং প্লাগ স্ট্যাবিলাইজেশনে হেল্প করা, এইটার জন্য এলডিএল কোলেস্টেরল যাই লেভেল থাকুক না কেন হাই ডোজে স্ট্যাটিন দেওয়া হয়। এই মানে একুট স্টেজে বা 2006 সালের আগেও এই লিপিড লোয়ারিং ড্রাগ একুট ট্রিটমেন্টে মানে দেওয়ার কোনো প্রয়োজন বা ছিল না। 2006 সালের পর থেকে এমআই চিকিৎসায় এই স্ট্যাটিন লিপিড লোয়ারিং ড্রাগ এর কথা আসছে। তো সেই ক্ষেত্রে যে 2006 সালের পরে কেন আসছে, সেটা লিপিড লোয়ারিং ছাড়াও অন্য কাজের জন্য এটা আসছে। পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টরা এই কথাটা অল্প একটু মনে রাখবেন। এবং একবার ওষুধ খাইতেছে তো খাইতেছে, কখনই আমরা চেক করি না লিপিড লেভেলটা, অ্যাটলিস্ট 4 to 6 উইকস আফটার এসিএস এটা চেক করা দরকার। কারণ আপনি যে ইন্টেন্সিটিতে মানে লিপিড লোয়ারিং ড্রাগ দিচ্ছেন, ইচ্ছা মানে সেটা কমাইতে হতে পারে অথবা বাড়াইতে হতে পারে, অথবা রোগীর সেফটি স্ট্যাটাস, যেহেতু লিভার ডিসফাংশন করতে পারে, মায়োপ্যাথি করতে পারে, অতএব সেই সমস্ত ক্ষেত্রে সেফটি মেজার্স এর জন্য আমার স্ট্যাটিনের লেভেল বাড়তে পারে অথবা কমতে পারে। এবং আমাদের একটা ভুল ধারণা আছে, নাইট্রেটস আমরা রুটিনলি মানে এমআই রোগীকে ইউজ করি, আসলে নাইট্রেটস রুটিন ইউজ করলে লাভের চেয়ে ক্ষতি হয়। সে কথা কিভাবে লেখা আছে দেখেন, রুটিন ইউজ অফ নাইট্রেটস ইন ST elevated MI was of no benefit compared to placebo and is not recommended. IV nitrate should be useful during the acute phase in patient with chest pain, hypertension or heart failure, provided there is no contraindication. Following the acute phase, nitrates remains a valuable agent to control residual symptoms. তার মানে রোগী যখন আপনার কাছে চেস্ট পেইন নিয়ে আসে তখন আপনি সাবলিঙ্গুয়াল নাইট্রেটস দিতে পারবেন। আমি আগের বারে বলছিলাম যে এক চাপ দিবেন, 5 মিনিট পর পর আরো 3টা চাপ দিবেন, তারপরে যদি রোগীর ব্যথা না কমে তার আইভি নাইট্রেটস দিবেন। আইভি নাইট্রেটস এই ক্ষেত্রে রিকারেন্ট চেস্ট পেইন থাকলে দিতে পারবেন, অথবা পেশেন্টের হার্ট ফেলিওর বা হাইপারটেনশন থাকলে আইভি নাইট্রেট দিয়ে চিকিৎসা করতে পারবেন। কিন্তু রোগী যদি স্টেবল থাকে এবং কোনো ধরনের চেস্ট পেইন না থাকে, সেই রোগীর রুটিন ইউজ যদি নাইট্রেটস করে
করেন, তাহলে এন্ডোথেলিয়াল ডিসফাংশন ডেভেলপ করে, আর নাইট্রেস টলারেন্স ডেভেলপ করে, সেক্ষেত্রে রোগীর মর্টালিটি বাড়ে। সেই জন্য অ্যাসিমটোমেটিক পেশেন্টকে কখনোই এমআই অ্যাসিমটোমেটিক পেশেন্টকে নাইট্রেটস আপনি প্রেসক্রাইব করবেন না আনলেস মানে রেসিডুয়াল ইসকেমিয়া। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের কথা বলছি, রুটিনস অফ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইজ নট ইন্ডিকেটেড that it increases the mortality when treated with nifedipine. In chronic cases, with the patient with MI but not on beta blocker, verapamil is found to reduce the risk of mortality and impact. Routine use of amlodipine and nifedipine has been failed to show benefit after STMI and should only be prescribed with clear indications and other indications such as hypertension or residual angina. এমআই ক্ষেত্রে এটার আর কোনো ইউজ নাই যদি না হাইপারটেনশন এবং রেসিডুয়াল ইসকেমিয়া রিলিভ করার জন্য প্রয়োজন না হয়। তার মানে বিটা ব্লকার কন্ট্রাইন্ডিকেশন থাকলে সেই ক্ষেত্রে আপনি কনসিডার করতে পারবেন, আদারওয়াইজ বিটা ব্লকার ইজ দ্য ড্রাগ অফ চয়েস আনলেস কন্ট্রাইন্ডিকেটেড। এসি ইনহিবিটর সম্পর্কে আগে বলে গেছি, এসি ইনহিবিটর রিকমেন্ডেড within the first 12 hours of the ST segment with the evidence of heart failure, LV systolic dysfunction, diabetes or anterior MI. মানে এই সাবসেটে সে অবশ্যই লাভ হয়। Patient do not tolerate ACE inhibitor should give an ARB. In the context of STMI, valsartan was found to be non-inferior to captopril. এটা আগে বলছি আমরা যে ভালসার্টেনই একমাত্র ড্রাগ যেটা এসটিএমআই তে ক্যাপটোপ্রিলের জন্য। অনেকে অনেক ড্রাগের কথা বলবে, কিন্তু এখন পর্যন্ত ভালসার্টেন তার মানে হেলবেট যে মানে ট্রায়াল আছে সেটা দিয়ে সে প্রমাণ করছে, এবং এটা ল্যান্ডমার্ক ট্রায়াল এবং লাইসেন্স পাওয়া ইউএস এফডিএ এর অ্যাপ্রুভাল পাওয়া ভালসার্টেন মানে এমআই এর ক্ষেত্রে দিতে পারবেন আপনি যদি এসিএ ইনহিবিটর ইনটলারেট হয়। এটা এসি ইনহিবিটর এবং রেগুলার ওই কথাগুলোই আমার ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি যেভাবে বর্ণনা করছে সেটা আমরা এইভাবে দেখে দিচ্ছি। হার্ট মানে মিনারেল কর্টিকয়েড অ্যান্টাগনিস্টের কথা আমরা আগে বলছি যে মিনারেল কর্টিকয়েড এন্ড রিকমেন্ডেড ইন পেশেন্ট উইথ এলভি ইজেকশন less than 40%, heart failure or diabetes who already receiving SE inhibitor and beta blocker provided there is no renal failure and hyperkalemia. এই দুটো আমি বলতে ভুলে গেছি, আপনার কন্ট্রাইন্ডিকেশন এক্সক্লুড করে নিতে হবে। ওই কথাগুলোই এখানে আমরা বলছি যে ইপ্লিডোন is a selective aldosterone receptor antagonist has been shown to reduce the morbidity and mortality in these patients. মানে যে সমস্ত পেশেন্টের এলভি ডিসফাংশন থাকবে, হার্ট ফেলিওর থাকবে, এবং সেই সমস্ত রোগীকে যদি আপনি ইপ্লিডোন দেন তার মরবিডিটি এবং মর্টালিটি কমে। ইটস মানে খুব ল্যান্ডমার্ক ট্রায়াল প্রমাণিত, এবং এই জন্য এই ড্রাগটার খুব ভ্যালুয়েবল এই ক্ষেত্রে। যদিও এটা খুব আন্ডার ইউজড হয়ে থাকে মানে মেডিকেল লাইনে। আর যদি আপনি মানে রোগীটাকে ডিসচার্জ করে দেন হাসপাতাল থেকে, তাহলে সে কি কি ড্রাগ নিয়ে সে যাবে সেই কথাগুলো এখানে আছে, লেট ম্যানেজমেন্টের কথাগুলো আছে, আমরা রোগীকে কতগুলো ড্রাগ মানে দিয়ে দেব। আমি আগের বারে আমি বলছিলাম যে ওখানে আমরা 4টা কথা যে উপরে মানে রিস্ক স্ট্রাটিফিকেশন এন্ড ফার্দার investigations, lifestyle modification, rehabilitation and secondary drug. তো এই 4টা জিনিসের উপরে আমরা থাকবো। সেইখান থেকে আমরা সেকেন্ডারি যে প্রিভেনশন অফ ড্রাগ সেটা আগে মনে রাখি যে ওই 5টা কথা আমাদের বলতে হবে যে অ্যান্টিপ্লেটলেট, ডুয়েল অ্যান্টিপ্লেটলেট দেব, বিটা ব্লকার, এসি ইনহিবিটর, যদি এসি ইনহিবিটর ইনটলারেন্ট হয় তাহলে স্ট্যাটিন দিব। আর এই ক্ষেত্রে ড্রাগের পরে এরপরে আদার যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে সেই রিস্ক ফ্যাক্টর গুলোর ক্ষেত্রে আপনার ট্রিট করতে হবে হাইপারটেনশন, ডায়াবেটিস, ডিসলিপিডিমিয়া এবং আদার্স ওবেসিটি যেগুলো থাকে, রেনাল ফেইলিওর, স্ট্রোক, সবগুলোর তার কন্ডিশন ট্রিট করতে হবে। এরপরে আপনার রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে আসে। পেশেন্ট যদি অ্যাসিমটোমেটিক থাকে সেকেন্ড ডেতেই পেশেন্টকে বেডে বসানো যাবে এবং সিসিউ থেকে তাকে পোস্ট সিসিউতে ট্রান্সফার করা যাবে পেশেন্ট ক্লিনিক্যালি, হেমোডাইনামিক্যালি এবং ইলেকট্রিক্যালি যদি স্টেবল থাকে, এবং 3 থেকে 5 দিনের মধ্যে ডিসচার্জ করা যাবে, এটা আগেও আমরা বলছিলাম। এবং আস্তে আস্তে তার মানে গ্র্যাজুয়ালি তার কাজকর্মে ফিরে যেতে হবে, এবং মানে বাড়িতে 1 সপ্তাহের মধ্যে মুভমেন্ট শুরু করবে, 2 সপ্তাহের মধ্যে সে গ্র্যাজুয়ালি 50% কাজ শুরু করবে, এবং 6 সপ্তাহ পরে মোটামুটি ভাবে সে কাজে তার যোগ দেওয়ার জন্য
প্রস্তুতি নিতে থাকবে। কারণ আপনারা জানেন যে এমআই একটা ড্যামেজ, একটা ইনফ্রাক্ট, এই ইনফ্রাক্টের মায়োকার্ডিয়াল টিস্যু ড্যামেজ হয়ে যায়, সেই টিস্যু ড্যামেজটা রিপ্লেস করতে মানে ফাইব্রাস টিস্যু দিয়ে আলটিমেটলি 6 সপ্তাহের মতো সময় লেগে যায়। আর এইভাবে চলবে। এবং নিচে আরেকটা জিনিস আছে, এটা যারা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট তারা আছে না, যে আইসিডি কখনো লাগানো যায় কিনা। হ্যাঁ, আইসিডি লাগানো যায়। সবকিছু করার পরেও, চিকিৎসা দেওয়ার পরেও যদি হার্ট ফেলিওর পারসিস্ট করতে থাকে, ডিসপাইট অপটিমাল মেডিকেল ম্যানেজমেন্ট, অপটিক্যাল ডিউরেশন, ডোজে, এবার তারপরে 40 দিন পরে আপনি এটা লাগাইতে পারবেন যদি তার এলবিবি থাকে। তার মানে হইতেছে মেডিকেল ম্যানেজমেন্ট ফেল করার পরে আর যখন কোনো পথ থাকে না, তখন একটা যন্ত্র পেসমেকারের মতো একটা লাগানো যায়, যেটা পেস এবং মানে শক দুইটাই দেয় একত্রে। এবং রুগী সবচেয়ে বড় জিনিস যেটা হবে, রুগী আপনাকে জিজ্ঞাসা করবে যে স্যার আমার তো হার্ট অ্যাটাক হয়ে গেছে, আমি এখন বাড়ি যাব, আমার আর কিছু করতে হবে কিনা। সেই ক্ষেত্রে আমরা গ্রেস প্রোটোকল ইউজ করতে পারি। রুগীর যদি হাই রিস্ক থাকে, আমরা আগের বারে বলছি যদি মর্টালিটি 9% উপরে থাকে, তো রুগীকে বলবো যে তুমি সরাসরি এনজিওগ্রাম করো। এবং যে সমস্ত পেশেন্ট লো রিস্ক থাকবে 1%-এর নিচে, তার এনজিওগ্রাম বা সাবসিকুয়েন্ট পিসিআই করে কোনো লাভ নাই। কিন্তু যদি পেশেন্ট ইসকেমিয়া থাকে, মানে রিকারেন্ট চেস্ট পেইন থাকে, অ্যারিথমিয়া থাকে, ভিজিডিএফ থাকে এবং এলভি ইজেকশন ফ্রাকশন 40%-এর নিচে থাকে, তাহলে এই সমস্ত পেশেন্টের যে কোনো একটাই থাকুক না কেন, সেই সমস্ত পেশেন্টের মেডিকেল ম্যানেজমেন্টে খুব কমই লাভ হয়। এই ক্ষেত্রে সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্টের জন্য এনজিওগ্রাম এবং এনজিওপ্লাস্টি লাগে। তার মানে হচ্ছে নিচের 3টা গ্রুপের জন্য আপনার অবশ্যই এনজিওগ্রামকে রিজার্ভ রাখতে হবে, যে এই গ্রুপের রোগীদের আমরা এনজিওগ্রাম করতে হবে। অতএব আপনার ইসকেমিয়া, অ্যারিথমিয়া এবং এলভি ডিসফাংশন অবশ্যই করতে হবে। কিন্তু একটা কথা সবসময় মনে রাখতে হবে যে লো রিস্ক পেশেন্ট উইদাউট এ স্পন্টেনিয়াস অ্যাঞ্জাইনা শুড আন্ডারগো এ এক্সারসাইজ টলারেন্স টেস্ট অ্যাপ্রক্সিমেটলি 4 উইকস আফটার ডিএমআই। অ্যাসিম্পটোমেটিক পেশেন্টের যদি 4 সপ্তাহ পরে আপনি একটা এক্সারসাইজ টলারেন্স টেস্ট করে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে তার রেসিডুয়াল ইসকেমিয়া আছে কি নাই। এবং লো রিস্ক পেশেন্টের সাধারণত এনজিওগ্রাম করে কোনো লাভ হয় না। ডায়েট এন্ড এক্সারসাইজ আপনার মানে মেনটেন করে চলতে হবে। স্মোকিং আপনি ডেফিনেটলি আপনার বন্ধ করতে হবে, কোনো কথা নাই। আপনার স্মোকিং করলে স্মোকিং আপনার সিজেশন মাস্ট। এবং আপনি যদি আপনি স্মোকিং সিজেশন করতে পারেন, 5 বছরের ভিতরে এর মর্টালিটি এবং মরবিডিটি ডেফিনেটলি মানে ইনক্রিজ করে নন স্মোকারের চেয়ে। এটা মোবিলাইজেশনের কথা বলছি আমরা, যে নেক্রোটিক মাসেলটা ফিল হইতে 4 থেকে 6 সপ্তাহের মতো লাগে রিপ্লেস হওয়ার জন্য ফাইব্রাস টিস্যু দিয়ে। এবং it is conventional to restrict the physical activity during this period. When there is no complication, the patient can be mobilized from the second day and return to home 3 to 5 days, gradually increase the activity with the aim to returning with the 4 to 6 weeks. Majority of the patient resumes driving after 4 to 6 weeks. Coronary revascularization, if there is no complication and risk factor analysis shows that the angiogram is not required, the patient may be mobilized from the second day and discharged second to third day. And these will help to identify the individual with residual myocardial ischemia who require further investigation. যে ইসকেমিয়া এবং অ্যারিথমিয়া এবং এলভি ডিসফাংশনের কথা আমরা বলছি, একটা ইকোকার্ডিওগ্রাম করে দেখলে আমরা বুঝতে পারি তার এলভি ইজেকশন ফ্রাকশন কিরকম আছে। তো এবং মানে করোনারি রিভাস্কুলারাইজেশনের আমরা কথা বলছি, যে ইন দি অ্যাবসেন্স অফ রিকারেন্ট সিমটম, আর একভাবে ঘুরে বলতেছি যে লো রিস্ক পেশেন্ট ডু নট বেনিফিট ফ্রম রুটিন এনজিওগ্রাম। এই জিনিসটা আমরা যেন মাথার মধ্যে রাখি। এমআই হয়ে গেলেই সব রোগীর জন্য রিং বা বাইপাস করার জরুরি দরকার না। যে সমস্ত রোগীর সিমটম নাই, এলভি ফাংশন ভালো এবং তারা মেডিকেল ম্যানেজমেন্টে ভালো আছে, তাদেরকে দরকার নাই। এবং করোনারি এনজিওগ্রাম শুধুমাত্র ওই কয়েকটা গ্রুপের জন্য আপনি রিজার্ভ রাখবেন, যে হাই রিস্ক গ্রুপ, যাদের গ্রেস স্কোর 9-এর উপরে, যারা মেডিকেল থেরাপিতে সেটেল করে না, তার মানে চেস্ট পেইন আছে, যাদের এক্সটেন্সিভ ইসিজি চেঞ্জ আছে, অ্যারিথমিয়া অথবা বিটিবিএফ আছে, এবং যাদের এক্সারসাইজ যে আমরা করছি 4 সপ্তাহ পরে সেই এক্সারসাইজে তাদের ইটিটি পজিটিভ আসছে, সেই গ্রুপের আমরা এই কাজ করতে পারবো, যে তাদের এনজিওগ্রাম করে সাবসিকুয়েন্ট ম্যানেজমেন্ট দিতে পারবো।
ডিভাইস থেরাপির কথা আমরা বলছি যে সিভিয়ার এলবি ডিসফাংশন, দ্যাট ইজ ইজেকশন ফ্র্যাকশন লেস দ্যান 30% ডিসপাইট অপটিমাল মেডিকেল ম্যানেজমেন্ট, এই ক্ষেত্রে লাগানো যাবে। কমপ্লিকেশন পরীক্ষার সময় হর হামেশাই জিজ্ঞাসা করে যে মানে কমপ্লিকেশন কি আছে, এটার ভিতরে অ্যারিথমিয়া আছে, রিকারেন্ট ইসকেমিয়া, একুট সার্কুলেটরি ফেইলিওর, হাইপোটেনশন তে শক, পেরিকার্ডাইটিস খুব ফ্রিকোয়েন্টলি ডেভেলপ করে সেকেন্ড ডেথ থেকে থার্ড ফোর্থ ডেথের মধ্যে। মেকানিক্যাল কমপ্লিকেশন খুব একটা জটিল কমপ্লিকেশন, যদি পেরিকার্ডিয়াম রাপচার হয়ে যায় অথবা কর্ডা টেন্ডনি মাসেল রাপচার হয়ে যায়, তাহলে মানে কর্ডা টেন্ডনি মাসেল রাপচার হয়ে গেলে আমরা মাইট্রাল ভালভ যেখানে লাগানো থাকে সেটা ডিসলসমেন্ট হয়ে যায় এবং মায়োকার্ডি এমআর ডেভেলপ করে, একুট এমআর ডেভেলপ করে এবং সাডেন গাশ অফ ব্লাড ইলেতে চলে যায় এবং সেটা পালমোনারি ভেসেলস এর উপরে চাপ দিয়ে পালমোনারি ইডিমা তৈরি করে। এবং আর আরো একটা যে প্রি ওয়াল যদি রাপচার হয় তাহলে পেরিকার্ডিয়াম, হেমোপেরিকার্ডিয়াম হয়ে পেরিকার্ডিয়াল টেম্পোনেট তৈরি করে, খুব গ্রেভ কন্ডিশন। এই সমস্ত ক্ষেত্রে মেকানিক্যাল কমপ্লিকেশন হইলেই সাবসিকুয়েন্টলি এনজিওগ্রাম করে তার সার্জারি প্রয়োজন হয়। সার্জারি ছাড়া মেকানিক্যাল কমপ্লিকেশনে কখনোই রোগী ভালো হয় না। পেরিকার্ডাইটিস, একুট হার্ট ফেলিওর এই সমস্ত মেডিকেল ম্যানেজমেন্টে ভালো হয়। রিফ্র্যাক্টরি ইসকেমিয়া যদি থাকে, মানে রিকারেন্ট চেস্ট পেইন থাকে, সেই সমস্ত রোগী এনজিওগ্রামের জন্য যেতে হয়। অ্যারিথমিয়া আমরা বলছি যে অ্যারিথমিয়ার জন্য ভিটি এবং ডিএফ 5 থেকে 10% রোগীর বিএফ হয়, তার মানে প্রতি 10 জন রোগীতে একজন রোগীর ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হবে। অতএব আপনি যদি প্রপার মনিটরিং করতে পারেন তাহলে অ্যারিথমিয়াটা ডিটেক্ট করতে পারেন, কারণ অ্যাপিডিয়া ডিটেক্ট করতে পারলেই আপনি করতে পারবেন, ডিফিব্রিলেশন করতে পারবেন, সেক্ষেত্রে রোগীর লাইফ সেভ হবে। আর যদি একবার আপনি ডিফিব্রিলেট করতে পারেন আর্লি স্টেজে, মানে 24-48 ঘন্টার মধ্যে, তাহলে রোগীর ডিফিব্রিলেশন হওয়া আর না হওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। মানে একটা রোগীর বিএফ ডেভেলপ করছে, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন আর্লি, মানে 24 ঘন্টার মধ্যে, এবং সেই রোগীর পরবর্তী সাবসিকুয়েন্ট যে ফেট, একটা রোগীর বিএফ ডেভেলপ করে নাই, তার ফেট সমান। তো কাজেই প্রথম 24 ঘন্টার মানে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন নিয়ে কোনো চিন্তাতীত হওয়ার নাই। কিন্তু যদি কনভালসেন্ট পিরিয়ডে, মানে 24 ঘন্টা পরে রোগীর যদি ভিএফ ডেভেলপ করে, তাহলে সেটা কিন্তু সাডেন কার্ডিয়াক ডেথের একটা ইন্ডিকেশন। তো আসলে আপনার টাইম মানে অনসেট দেখেও আপনি বুঝতে পারবেন যে এটা প্রাইমারি যদি ভিএফ হয়, মানে খুব আর্লি স্টেজে, সেটা ভয়ের কারণ নেই। কিন্তু কনভালসেন্ট পিরিয়ডে ভিএফ বা বিটি হলে অবশ্যই তাকে বলতে পারবেন যে আপনার সাডেন কার্ডিয়াক ডেথের পেশেন্টের হওয়ার সম্ভাবনা থাকবে। আবার সরাসরি রোগীকে বলে দিয়েন না যে আপনার সাথে সাথে মরে যাবেন। হ্যাঁ, আমরা আমাদের কথা যেন একটু ভালোভাবে বলি। থ্রম্বোএম্বোলিজম যদিও রেয়ার কমপ্লিকেশন, কিন্তু হতে পারে। এলবির ভিতরে থ্রম্বাস জমা হয় এবং সেই থ্রম্বাসটা আলটিমেটলি ডিসলোজড হইলে এম্বোলিজম যদি পায়ে যায় তাহলে ইসকেমিক এম্বোলিজম হবে, এবং যদি মাথায় যায় সেক্ষেত্রে স্ট্রোক ডেভেলপ করতে পারে। এবং ইম্পেয়ার্ড ভেন্ট্রিকুলার ফাংশন অনেক ক্ষেত্রে জানেন যে ভেন্ট্রিকুলার রিমডেলিং হয়। স্যাররা খুব মানে একটা কঠিন একটা প্রশ্ন জিজ্ঞাসা করে এখানে। কঠিন প্রশ্নটা কিরকম, যে মানে ভেন্ট্রিকুলার রিমডেলিং বলতে কি বোঝো? এইটা মানে আপনার ইসে মানে লেখা নাই বইয়ের ভিতরে কোথাও, কিন্তু এইটা আপনার একটা ছবির নিচে লেখা আছে। এইরকম একটা ছবি আছে আপনার ডেভিডসনে, দেখবেন ডেভিডসনের জায়গায় এরকম দুই ভাবে দেওয়া আছে। যে জায়গাটায় ইনফ্রাক্ট হয়, নিচের দিকের জায়গাটা খেয়াল করেন, এইখানে ইনফ্রাক্টটা এক্সপেনশন হয়, মানে এখানে থিনিং এন্ড স্ট্রেসিং হয় মায়োকার্ডিয়ামটা এমআই পরে। কিন্তু যে সমস্ত জায়গায় ইনফ্রাক্ট নাই সে সমস্ত জায়গায় দেখেন মোটা হয়, সেক্ষেত্রে হাইপারট্রফি এবং ডাইলেটেশন হয়। এই যে চেঞ্জটা, যে ইনফ্রাক্ট জায়গাটায় থিনিং হবে এবং নন ইনফ্রাক্ট জায়গাটায় হাইপারট্রফি এবং ডাইলেটেশন হবে, এইটা করে যে আলটিমেটলি ইনিশিয়াল ডাইলেটেশন হাইপারট্রফি যেটা হয় সেটা কম্পেনসেটরি, সে চেষ্টা করে হার্টের যে ফাংশনটা লস করছে সেই ফাংশনটা প্রুভ করার জন্য, কিন্তু এক সময় বেশি কাজ করতে যেয়ে সে আলটিমেটলি ফেল করে, অতএব পুরো হার্টটা ডাইলেট করে যায় এবং হার্টের ফাংশন কমে যায়। এইটা প্রিভেন্ট করার জন্যই এসি ইনহিবিটর দেওয়া হয়। পরীক্ষার সময় আপনাদেরকে যদি স্যাররা জিজ্ঞাসা করে যে এমআই তে আসলে তোমার হার্টের ইনফ্রাক্ট জায়গায় কি ঘটে, নন ইনফ্রাক্ট জায়গায় কি ঘটে, তোমরা খুঁজে পাও না, তোমরা এই ছবিটার নিচে দেখো লেখাটা আছে, ওইটা থেকে মানে জায়গাটা পরে একটু ভালো করে সানাই দিয়ে মানে দিয়ে রাখবা, তখন বুঝতে পারবা যে আসলে এই জায়গাটার থেকে এবং এসি ইনহিবিটর এগুলাই আমার প্রিভেন্ট করে।
এবং যে কোন ধরনের অ্যারিথমিয়া, এটা ছবি বইতে মধ্যে দেওয়া আছে, সব ধরনের অ্যারিথমিয়া সাধারণত মাইল্ড থাকে, এটা খুব বেশি সমস্যা তৈরি করে না। ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন আমরা বলছি 10 জনে 1 জন হয়, অতএব এইটা আমরা যদি প্রম্পটলি ডিফিব করতে পারি তাহলে হয়। বাকি এমআই গুলা অত মানে না, মানে সিরিয়াস না। আন্ডারলাইং এমআই চিকিৎসা করলে এবং রোগীকে সাফিসিয়েন্ট রেস্ট দিতে পারলে, চেস্ট পেইন রিলিভ করতে পারলে এবং প্রম্পটলি যদি ওষুধ শুরু করতে পারি তাহলে এগুলো কমে যায়। এট্রিভেন্ট্রিকুলার ব্লক এক্ষেত্রে অনেক ক্ষেত্রে ডেভেলপ করে। এট্রিভেন্ট্রিকুলার ব্লক যদি ইনফিরিয়র এমআই সাথে হয় তাহলে আপনি যদি থ্রম্বোলাইটিক ইউজ করেন তাহলে ব্লক ছুটে যাবে। আর যদি অ্যান্টেরিয়র এমআই ক্ষেত্রে হয় তাহলে ডেফিনিটলি আপনি পেসমেকার করে রাখতে হবে, এটা ডেফিনিট। এই জায়গাটা হলো আপনার জানার ব্যাপারে। স্যাররা মাঝে মাঝে আপনাদের মানে ট্রাপ করে যে ইনফিরিয়র এমআই তে মানে ব্লক জরুরি না অ্যান্টেরিয়র এমআই তে জরুরি। দুই ক্ষেত্রেই জরুরি, কিন্তু অ্যান্টেরিয়র এমআই ক্ষেত্রে জরুরি। ইনফেরিয়র এমআই ক্ষেত্রে 99.99% আপনি ইনফেরিয়র এমআই সাথে যে ব্লক থাকবে সেটা স্ট্রেপ্টোকাইনেস দিলে রিজলভ হয়ে যাওয়ার সম্ভাবনা, অথবা 1 থেকে 2 দিন পরে এটা রিভার্ট করার কথা। এবং অ্যারিথমিয়ার কথা আমরা এইভাবে বলছি, এগুলা আপনার মধ্যে আছে। এট্রিয়াল ফিব্রিলেশন এটা সেলফ লিমিটিং, চিকিৎসা করলেই মোটামুটি ভাবে ভালো হয়ে যায়। অনেক ক্ষেত্রে স্যাররা জিজ্ঞাসা করে এট্রিয়াল ফিব্রিলেশন এমআই সাথে আছে, তুমি কি চিন্তা করতে পারো? তুমি মানে ভেন্ট্রিকুলের সাথে এট্রিয়ালে ইনফ্রাক্ট হইতে পারে। এট্রিয়াল ইনফ্রাক্ট সাধারণত আমরা ইসিজি তে বুঝতে পারি না, কোন কোন ক্ষেত্রে পিয়ার সেগমেন্ট ডিপ মানে ডিপ থাকে, ডিপ টেস্ট থাকে। কিন্তু যদি এট্রিয়াল ফিব্রিলেশন ডেভেলপ করে তাহলে আমরা মনে করতে পারি যে এমআই সাথেও তার মানে এর সাথে এট্রিয়ামও তার ইনফ্রাক্ট হয়ে জড়িত আছে। পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য এট্রিয়াল ফিব্রিলেশন ইন এমআই জিজ্ঞাসা করতে পারে। এইটুকু একটু ট্রিক্স তোমাদের জন্য জানতে হবে। আদারওয়াইজ তোমরা যদি ডিগক্সিন এবং বিটা ব্লকার ইউজ করতে পারো রিটিনলি, যেটা সেটা মানে ভালো হয়ে যাওয়ার কথা। প্রোফাইল্যাকটিক্যালি কোনো ধরনের অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ দেওয়ার কোনো সুযোগ নাই। ব্র্যাডিকার্ডিয়া এবং ব্লকের ক্ষেত্রে যদি ব্র্যাডিকার্ডিয়া সিম্পটোম্যাটিক ব্র্যাডিকার্ডিয়া থাকে এবং হাইপোটেনশন থাকে, সেই ক্ষেত্রে অ্যাট্রোপিন ইউজ করা যাবে 1 থেকে 2টা অ্যাম্পুল আইভি। সেক্ষেত্রে হার্ট রেট যদি না ওঠে তাহলে পেসমেকার করবেন। এবং অ্যান্টেরিয়র এমআই এর ক্ষেত্রে যদি ব্লক থাকে ডেফিনেটলি প্রোফাইল্যাকটিক্যালি পেসমেকার করে রাখবেন। রিকারেন্ট এনজাইনার জন্য আপনি অপটিমাইজ করবেন মেডিকেল ম্যানেজমেন্ট। আপনার পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টরা রিকারেন্ট এনজাইনা পড়বেন, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য রিকারেন্ট এনজাইনার দরকার নেই। কারণ রিকারেন্ট এনজাইনা সাদা জিজ্ঞাসা করবে যে রিকারেন্ট এনজাইনার আপনি ম্যানেজমেন্ট কিভাবে করবেন। সেই ক্ষেত্রে আপনি বলবেন যে স্যার আমি সমস্ত কিছু ইন্টেন্সিফাই করে দেব, ডোজ সমস্ত ঔষধের বাড়াই দেব, এবং যদি এসি ইনহিবিটর এবং এআরবি না পেয়ে থাকে সেইগুলো এসি ইনহিবিটর এআরবি দেব, এবং অন্য মানে কারণগুলো আছে কিনা চেস্ট পেইনের, সেই চেস্ট পেইনের কারণগুলো আমরা করতে থাকবো, মানে সার্চ করতে থাকবো। এবং অপটিমাইজ করার মধ্যে চিনবে, আমরা একবার বলছিলাম যে গ্লাইকোপ্রোটিন 2B3A অ্যান্টাগনিস্ট যে রিসেপ্টর আছে সেটা সিভিয়ার চেস্ট পেইন হলে আমরা দিতে পারবো, আমরা প্রোটোকলের সময় বলছিলাম সেটা। এবং এরপরও যদি ব্যথা না কমে তাহলে আমরা ইনট্রাঅ্যাওর্টিক বেলুন পাম্প কাউন্টার পালসেশন একটা আছে, এটা দিয়ে এমার্জেন্সি এনজিওগ্রাম করে তার রিভাস্কুলারাইজেশন করবা, ইদার সিএজি আর সিএপিজি। কারণ যে সমস্ত রোগীর আমরা স্ট্রেপ্টোকাইনেস বা থ্রম্বোলাইটিক্স ইউজ করি সে সমস্ত রোগীর 50%-এর যেগুলা মানে নিচে ব্লক থাকে, মানে 50%-এর রোগী এগুলা থ্রম্বোলাইসিস করার পরও পোস্ট ইনফ্রাক্ট এনজাইনা হয়, কারণ এই করোনারি আর্টারি গুলো পুরোপুরি মানে রিলিফ হয়ে যায় না। এবং একুট হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে। সেই ক্ষেত্রে আমরা যখন হার্ট ফেলিওর করব নেক্সট ক্লাসে আমরা ডিটেইলস বলবো, কিন্তু মানে অল্প একটু চিকিৎসা, সেটা হতে যে অক্সিজেন আপনার দিতে হবে, নাইট্রেটস, ক্রুসামাইড, মরফিন এবং আন্ডারলাইং কজ, এগুলো যদি আপনি ট্রিট করতে পারেন সেই ক্ষেত্রেই আপনার হার্ট ফেলিওরটা আপনি ডিল করতে পারবেন। এবং হার্ট ফেলিওর এমআইয়ের সাথে যে ডিল করবেন সেই ক্ষেত্রে আপনার ভালোভাবে রোগীর হেমোডাইনামিক স্ট্যাটাস দেখে নিতে হবে। যদি রোগীর বিপি কম থাকে তাহলে সেক্ষেত্রে আইনোট্রপিক সাপোর্ট দিতে হবে, আর বিপি যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনি নাইট্রেটস আইভি দিতে পারবেন। আর যদি শকে থাকে সেক্ষেত্রে নাইট্রেটস দেওয়া যাবে না। আপনি বলতে পারেন যে স্যার তো এগুলো সব লিখে দিয়েছে, আসলে প্রত্যেকটা ড্রাগ অ্যাপ্লাই করার আগে তার ইন্ডিকেশন এবং কন্ট্রাইন্ডিকেশন দেখে নিতে হবে।
এটা আগে বলছি, এটা একটা ট্র্যাপ আপনাদের জন্য, যে full thickness of myocardial infarction causes thinning and stressing of the infarct segment, infarct expansion, which leads to increased wall stress with progressive dilatation and hypertrophy of the remaining ventricle, that is ventricular remodeling. এই কোশ্চেনটা ইনভেরিয়েবলি 3 জন পরপর একজন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের করা হয়, যে এটা জানতেই চায় স্যাররা। বলছিলাম পেরিকার্ডাইটিস একই জায়গায় একটা পেইন হবে, কিন্তু সেটা অন্য ধরনের পেইন এবং এটা পজিশনাল মুভমেন্টের সাথে হয় এবং বেন্ড করলে এরকম মানে ব্যান্ড হয়, এবং পেরিকার্ডিয়াল লাভ পাওয়া যেতে পারে সেই ক্ষেত্রে। এবং মানে এক্ষেত্রে মরফিন ইজ দি ড্রাগ অফ চয়েস। নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ এক্ষেত্রে দিবেন না, কারণ এক্ষেত্রে এমআই থাকলে এটা রাপচার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ডেসলার সিনড্রোম এক ধরনের অটোইমিউন ডিজিজ, পরীক্ষার সময় শর্ট নোট থাকে, আপনারা এটা মানে পড়ে নেবেন। এক ধরনের ফিভার, পেরিকার্ডাইটিস এবং প্লুরোসি, এই তিনটা জিনিস থাকে অটোইমিউন ডিসঅর্ডার। এবং এই ডিজিজটা সাধারণত কয়েক সপ্তাহ বা মাস পরে এমআই পরে হয়, এবং আলটিমেটলি এটা কিন্তু সাবসাইডও করে যায় এমনি এমনি মানে এটা যেহেতু আপনার কয়েক মাস পরে হয়, সেই ক্ষেত্রে আপনার ট্রিটমেন্টের জন্য আপনি এখানে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি দিতে পারবেন, ইভেন গ্লুকোকর্টিকয়েডও দেওয়া যাবে, যদিও হাই ডোজ অ্যাসপিরিন এক্ষেত্রে খুব ভালো কাজ করবে। এক্ষেত্রে এই চার্টটা আমি ইচ্ছে করে আপনাদের এখানে দিয়ে রাখছি। এটা একটা মানে হার্ট ফেইলিওরের রোগীর যে কমপ্লিকেশন গুলো হতে পারে, সেই কমপ্লিকেশন গুলো ট্রিটমেন্ট আপনারা যদি এটা স্ক্রিনশট নিয়ে রাখেন এখান থেকে আপনারা দেখতে পারবেন। ম্যাক্সিমাম গুলো আমরা বলছি, এবং একুট পালমোনারি ইডিমার যেটা আছে আমরা হার্ট ফেইলিওরের ক্লাসে বলবো। হাইপোভলিউমিয়া হলে আপনি ব্লাড মানে ফ্লুইড অ্যাডমিনিস্ট্রেশন করবেন, দরকার হলে মানে ব্লাড ট্রান্সফিউশন দিবেন। এরপরে ব্লাড চেক করার পরে যদি আপনি ব্লাড প্রেশার বেশি দেখেন তাহলে নাইট্রোগ্লিসারিন দিবেন, এবং ব্লাড প্রেশার যদি কম থাকে তাহলে আইনোট্রপিক সাপোর্ট দিবেন। এবং হার্ট ফেলিওরের জন্য আমরা আগের যেভাবে বলছি অক্সিজেন, নাইট্রেটস, ক্রুসামাইড এগুলো ফার্স্ট লাইনে দিবেন। সেকেন্ড লাইনে ব্লাড প্রেশার কম থাকলে আইনোট্রপিক সাপোর্ট দিবেন। থার্ড লাইনে আমরা বলছি যে যদি এরকম থাকে তাহলে আইএবিপি সাপোর্টে তার এনজিওগ্রাম করতে হবে। ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন আপনার পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য দরকার হবে। আমরা শেষ পর্যায়ের দিকে চলে আসছি, আমরা অল্প সময়ের মধ্যে বলি। প্রগনোসিস স্যাররা জিজ্ঞাসা করেন পরীক্ষার সময়, আপনি বারবার একটু পড়ে রাখবেন। আমি এটা ডেভিডসন থেকে নিয়ে আসছি, যেহেতু স্যাররা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের পরীক্ষার সময় এইভাবেই জিজ্ঞাসা করেন, এবং এটা কোশ্চেন তৈরি করে দেন, যে মানে ওই মাল্টিপল চয়েস কোশ্চেনের মধ্যে এটা থাকে। In 25% of the patient death occurs within a few minutes without medical care. হাসপাতালে পৌঁছার আগে 25% নাই। 50% of the death occurs in 24 hours. তার মানে 24 ঘন্টার মধ্যে আপনি 2:1 মানে দুইজনে একজন থাকবে না। এবং যত মানে রোগী থাকবে দেখেন 40% of the affected patient die within first month. যত রোগী এমআই হবে তার 40% মানে এক মাসের মধ্যে থাকবে না। এই যে হিসাবটা, এই হিসাবটা যদি আপনি নিচেরটা 40 যদি মনে না রাখতে পারেন, তাহলে আপনি 25, 50 যদি মনে রাখেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু হবে। আপনি বলবেন যে 1/4 রোগী মানে 25% রোগী হাসপাতালে ঢোকার আগেই মারা যায়, এবং 24 ঘন্টার মধ্যে মানে 50% রোগী টোটালি মানে মারা যায়, এবং এক মাসের মধ্যে দেখেন মিনিট, আওয়ার্স এবং মান্থ মানে 50-50 করে মানে মারা যেতে থাকে। এবং যে সমস্ত রোগী এক মাস সার্ভাইভ করে থাকে, কিন্তু তাদের কিন্তু সার্ভাইভাল রেট আবার কিন্তু খুব বেশি। 80% রোগী মানে 28 দিনের বেশি তারা সার্ভাইভ করে যায়। The prognosis of those who survive to reach hospital is much better. 28 days survival 80%, মানে 80% রোগী এক মাসের বেশি তারা বেঁচে থাকে। তাহলে প্রগনোসিসের উপরে আসলে কতগুলো ফ্যাক্টরের উপরে একবার একটা পরীক্ষা মানে কোশ্চেন চলে আসছিল, একজন স্যার খুব বিজ্ঞ স্যার আমাদের এই প্রশ্নটা তৈরি করে দিয়েছিলেন, সেই থেকে আমি এটা যোগ পরীক্ষার খাতায় আমি আপনাদের পড়ানোর সময় যোগ করে দেই, কারণ এটা আপনারা পড়তে চান না যে মানে ওয়ার্স্ট প্রগনোসিস কোন কোন ক্ষেত্রে। এটা অ্যান্টেরিয়র এমআই ক্ষেত্রে কিছু পেশেন্ট রিলেটেড ফ্যাক্টর থাকবে, কিছু এমআই রিলেটেড ফ্যাক্টর থাকবে, আর কিছু রিস্ক ফ্যাক্টর থাকবে। যে মানে এমআই রিলেটেড যে সমস্ত ফ্যাক্টর গুলো থাকবে সেটার ভিতরে হলো এন্টেরিয়র এমআই, এবং তার সাথে যদি বান্ডেল ব্রাঞ্চ ব্লক থাকে,
এবং তার যদি হাই মানে মার্কার থাকে, এলবি ইজেকশন ফ্র্যাকশন যদি 40 এর নিচে থাকে, এইরকম যদি কতগুলো কন্ডিশন থাকে তার প্রগনোসিস খারাপ থাকবে। এবং রোগীটা যদি বয়স বেশি থাকে সেটা ডেফিনেটলি খারাপ থাকে, এবং ডিপ্রেসড অথবা সোশ্যালি আইসোলেটেড এরকম যদি থাকে, তাহলে ব্যাড প্রগনোস্টিক মার্কার হলো এইগুলো। আর হলো মানে অফ দোজ হু সারভাইভ of acute attack, more than 80% live with a further year, and 75% for 5 year, and 50% 10 year, and 25% 20 years. এটা আমি আবার ডেভিডসন থেকে নিয়ে নিছি। এটা একটু পরিসংখ্যানটা একটু কঠিন এবং জটিল, আপনারা একটু কষ্ট করে মনে রাখবেন, এটা মুখস্থই করে রাখতে হবে সার্ভাইভাল। কেন স্যাররা এটা পছন্দ করে, কারণ আপনারা ভুল করবেন এটা স্যাররা জানে। মানে আমরা এগুলো আগে আলাপ করছি যে মনিটরিং সমস্ত অনেক ক্ষেত্রে প্রশ্ন করেন যে আমরা উপজেলা লেভেলে অথবা ডিস্ট্রিক্ট হসপিটালে আমরা এমআই রোগী রাখতে পারবো কিনা, চিকিৎসা করতে পারবো কিনা। ইয়েস, আপনি ডিস্ট্রিক্ট হসপিটালে আপনি রাখতে পারবেন। আপনি যদি একটা মনিটরিং ফ্যাসিলিটি থাকে তাহলে আপনি রোগীটাকে রাখতে পারবেন। আপনার দরকার হবে কেয়ারফুল মানে মনিটরিং, আর কিচ্ছু না। All the STMI patients should have an ECG monitoring for minimum 24 hours. Length of stay in CCO, successful repercussion therapy and uncompleted যদি patient থাকে 24 hours in CCO. Next, step down and monitor bed for 24 to 48 hours. Hospital discharge, early discharge করা যাবে 48 to 72 hours। তার মানে 48 ঘন্টা পরেই আপনি রোগীকে ডিসচার্জ করতে পারবেন যদি পেশেন্টের লো রিস্ক থাকে এবং রিহ্যাবিলিটেশন করা যায় এবং তাকে ফলো আপ করা যায়। যদি ফলো আপ অ্যারেঞ্জ করতে পারেন তাহলে অ্যাসিম্পটোমেটিক পেশেন্টকে আপনি ডিসচার্জ করে দিতে পারবেন। এবং এগুলা আমরা মানে ওই যে আগের যে সমস্তগুলো বলছি সেগুলো একটা টাইম ক্লকের মধ্যে আমরা কি করব কি করব না তার কতগুলা স্ট্র্যাটেজি দেওয়া আছে, মানে হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, যেটা মানে ভুলবেন না সেই কাজগুলা, এগুলো আমরা পড়ছি সবই, যে আমরা এইসিজি করব, ফিবরিলার আইসিজি দেব, এগুলো আপনাদের মনে করাই দেওয়ার জন্য আমি জাস্ট স্ক্রিনে মানে স্লাইড গুলো দেখাই যাতে আপনারা স্লাইড গুলো নিয়ে রাখতে পারেন। এই যে জিনিসগুলো টাইম ফ্রেমের ভিতরে আমরা কি কাজ করব সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে স্ট্র্যাটেজি ক্লকের মধ্যে। এবং ফাইনালি আমরা কনক্লুশনে চলে আসছি যে despite the numerous improvement in the management protocol, it remains one of the leading cause of morbidity and mortality worldwide. So আমরা যতই ইমপ্রুভ করি না কেন, এই যে প্রাইমারি পিসিআই, tenecteplase, potent platelet inhibitor, the prasugrel, ticagrel, IV platelet inhibitor, glycoprotein 2B3A inhibitor, সবকিছু যে সমস্ত অস্ত্র আমাদের আছে, পিস্তল, বন্দুক, AK-47 রাইফেল, মেশিন গান, সবকিছুই যা আছে আমাদের এমআই বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তারপরও কিন্তু তার মর্টালিটি এবং মরবিডিটি ওয়ার্ল্ড ওয়াইড হাই। কতগুলো ফ্যাক্টর যদি আমরা মানে চিন্তা করি যে এই ফ্যাক্টর গুলোকে আমরা যদি ডায়াগনোসিস করতে পারি অথবা খুব প্রম্পটলি আমরা যদি থাকি, আপনার আন্তরিকতা যদি থাকে এমআই ম্যানেজমেন্টের ক্ষেত্রে, আপনার মানে খুব দ্রুত আপনার সিদ্ধান্ত নিতে হবে, আপনার বিচক্ষণতার সাথে রোগীর রিস্ক স্ট্রাটিফিকেশন করতে হবে এবং জুডিশিয়াল ইউজ করতে হবে সমস্ত ঔষধ। কোন ঔষধ কোনটার পরে এরকম না, কিন্তু সাইমালটেনিয়াসলি সমস্ত ম্যানেজমেন্ট আপনার একসাথে চলবে। প্রথম 10 মিনিটের মধ্যে আপনি রোগীর ইসিজি করবেন, হিস্ট্রি নেবেন, ওদিকে মানে জিটিএনএস স্প্রে দেবেন, অ্যাসপ্রিন, ক্লোপিডগ্রেল খাওয়া দিবেন, পেইন থাকলে মরফিন দিয়ে তাকে সিডেট করবেন, অক্সিজেন কম থাকলে অক্সিজেন দিবেন। এইটা দেখেন কোনটা কার পরে তা কিন্তু না, এটা কিন্তু সাইমালটেনিয়াসলি আপনার মানে ম্যানেজমেন্ট চলে আসছে। এই জন্য একটা রেপিড ডায়াগনোসিস আমরা যেন করতে পারি, খুব প্রম্পটলি আমরা যেন ডায়াগনোসিস করতে পারি। এটা মানে আমরা বলছি, আমি গল্পের সময় বলছিলাম আমার স্যারের কিন্তু মেডিসিনের স্যার, আমার যিনি মানে মেন্টর, আমার স্যার, ওনারও মানে বুঝতে পারেন নাই যদি ওনার হার্টের মানে অ্যাটাক হয়ে গেছে। কাজে এটা না বোঝা কোনো দোষের কিছু না। আপনি যে বুঝতে পারবেন, কেউ তো বুঝতে চায় না যে তার হার্ট অ্যাটাক হয়েছে, সবসময় বলে গ্যাস 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 বলেই চালায়। কিন্তু 40-এর উপরে যদি কারো গ্যাস থাকে তাহলে ডেফিনেটলি মানে আপনার মনে রাখতে হবে যেটা গ্যাস না হয়ে হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা বেশি, অতএব সেই হার্টের অসুখটা আমরা আগে এক্সক্লুড করে নিই। অন্তত যে কোনো জায়গায়
একটা ইসিজি করা সম্ভব সেই সমস্ত জায়গায় আপনি একটা ইসিজি করার চেষ্টা করবেন। prompt delivery of initial therapeutic agents, যে সমস্ত এজেন্টের কথা আমরা বললাম, যে অ্যাসপিরিন, আইদার ক্লোপিডোগ্রেল অথবা প্রাসুগ্রেল, তারপরে হলো অ্যান্টিকোয়াগুলেন্ট, অক্সিজেন, জিটিএন স্প্রে, মরফিন, অ্যাটোরভাস্টেটিন, এই যে ইনিশিয়াল যে ড্রাগগুলা, এগুলো আপনি যত দ্রুততার সাথে আপনি দিতে পারবেন, আপনার রোগীর রেসপন্স তত ভালো থাকবে। ইমিডিয়েট রিপারকিউশন, আপনি চিন্তা করবেন যে এসটি সেগমেন্ট ইলেভেটেড এমআই হলে আমি কি তার প্রাইমারি পিসিআই করতে পারবো, না তার আমি থ্রোম্বোলাইটিক দিতে পারবো। এটার ব্যাপারে আপনি 10 মিনিটের বেশি ডিসিশন আপনি নিতে পারবেন না, রোগীর কাছ থেকে সময় কালেক্ষেপণ করতে পারে। আপনারা হয়তো খেয়াল আছে যে আমাদের যে মান্না, যে চিত্রনায়ক আছেন মান্না, উনি কিন্তু এই যে এমআই রোগীর অ্যাটাক নিয়ে আসার পরেই উনি কিন্তু মারা গেছেন। ওনাকে প্রথম যখন আসছে, উনি ভোর 4টার দিকে হাইটে আসছেন, মানে একটা স্বনামধন্য হাসপাতালের ভিতরে, ওনার ভালো ছিল না অবস্থা। ইসিজি করার পরে ওনার এসটিএমআই দেখা গেছে। ওনাকে বলা হয়েছে যে আপনার প্রাইমারি পিসিআই এখন করা দরকার। উনি সময় কম করছেন, উনি বলছেন আমি জানাচ্ছি পরে। কিন্তু উনি যখন জানানোর সময় মানে পেয়ে গেছেন, তখন তার অলরেডি হাইপোটেনশন এবং কার্ডিওজেনিক শক তার ডেভেলপ করে গেছে। ওই অবস্থায় তার রিং বা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি করার পরও আপনারা জানেন মান্নাকে বাঁচানো যায় নাই। সেই সমস্ত জায়গায় ডাক্তারদের কিন্তু দোষ দেওয়া হয়েছে এবং কেস চলতেছে। স্টিল সে কেসের কিন্তু ফয়সালা হয় নাই, সে কেস এখনো চলতেছে। তো ইমিডিয়েট রিপারকিউশনের জন্য আসলে খুব ম্যান্ডেটরি একটা জিনিস, এটা মানে আপনার করতে হবে। এবং ডিলিজেন্ট ইন হসপিটাল ম্যানেজমেন্ট, আমরা বলছি যে প্রতি 10 জনে একজন রোগীর অ্যারিথমিয়া ডেভেলপ করে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, এবং এই ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন যদি আমি ইমিডিয়েটলি ডিটেক্ট করতে পারি, আমি ডিফিব্রিলেশন করলে আমরা রোগীটা সেভ হয়ে যাবে। ডিফিব্রিলেশন না করলে রোগীটা মারা যাবে। এবং রোগীটা হাইপোটেনশন থেকে রোগীটা মানে কার্ডিওজেনিক শক অথবা একুট সার্কুলেটরি ফেইলিওরে যায় কিনা, এই সমস্ত জায়গাগুলো যদি ডিলিজেন্ট ইন হসপিটাল আপনি ম্যানেজমেন্টটা যদি করতে পারেন, আপনার মানে চক্ষু যদি থাকে বাস পাখির মতো, তাহলে আপনার রোগীর সেবা হবে অনেক উন্নত। এবং ইমপ্লিমেন্ট অফ সেকেন্ডারি প্রিভেনশন স্ট্র্যাটেজি, যে ফার্দার যেন আরেকটা তার অ্যাটাক যেন না হয়, সেই জন্য তার সেকেন্ডারি প্রিভেনশন স্ট্র্যাটেজি নিতে হবে। যে কথাগুলো আমরা সেকেন্ডারি বলছি, আমরা কিছু ড্রাগ তাকে আমরা লাইফ লং কন্টিনিউ করতে বলবো, যেমন ডুয়েল অ্যান্টিপ্লেটিলেট ড্রাগস, এরপরে অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল এবং বিটা ব্লকার, এসি ইনহিবিটর, স্ট্যাটিন। এই ড্রাগ কটা তার লাইফ লং কন্টিনিউ করতে হবে, এবং এটা কন্টিনিউ করলে সেকেন্ডারি ইভেন্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে। একই সাথে তার রিস্ক ফ্যাক্টর এবং রিহ্যাবিলিটেশন মেনটেন করতে হবে, স্মোকিং বন্ধ করতে হবে, ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, তার ডিজিট যে কটা আছে তার ডিজিট জানতে হবে, তার ব্লাড প্রেশারের ডিজিট জানতে হবে, আমার ব্লাড প্রেশার কত, ব্লাড সুগারের ডিজিট জানতে হবে, বিএমআই ডিজিট জানতে হবে। এই সমস্ত গুলো যদি জানতে পারে এবং মেটিকুলাসলি যদি মানে স্টেপ নেয়, তবেই কেবলমাত্র এমআই রোগীকে মানে কন্ট্রোলে রাখা সম্ভব। আমি দীর্ঘ 4টা ক্লাস নিয়ে আপনাদের সাথে মায়োকার্ডিয়াল ইনফার্কশন নিয়ে আলাপ করেছি। তো এটা অনেক বিশদভাবে আলোচনা করা হয়েছে, কিন্তু পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য আমি কিছু কিছু জায়গায় বলছি যে তাদের আসলে আরো ডিপলি কিছু কিছু যে জিনিস পড়তে হবে, সেটা হলো মানে একুট মায়োকার্ডিয়াল ইনফার্কশনের কমপ্লিকেশন গুলা। স্যাররা পরীক্ষার সময় কমপ্লিকেশন গুলো আপনারা পড়েন না, স্কেপ করে যান, স্যাররা খুব খোটাই খোটাই মানে কমপ্লিকেশন গুলা ধরে। আমরা নেক্সট ক্লাসে যে আমরা হার্ট ফেলিওর পড়াবো, হার্ট ফেলিওরে আমরা হার্ট ফেলিওরের একুট হার্ট ফেলিওরের কমপ্লিকেশন গুলো ওখানে আমরা বলে দেব, এবং বাকি যে কমপ্লিকেশন গুলো আছে আপনারা এখান থেকে দেখে নেবেন। পরিশেষে সবাইকে মানে ঈদের পরবর্তী শুভেচ্ছা জানিয়ে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকেন, আমার আজকে জন্মদিন, আমার জন্য দোয়া করেন। সবাই সুস্থ থাকেন, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।